কি করব তার আমি আগে একটা ছোট ব্রিফিং দিয়ে নেই, তারপরে আমরা আমাদের আজকের যে হ্যান্ডস অন এবং ক্লাস লেকচার সেখানে চলে যাচ্ছি। সো আজকে আমরা যে জিনিসটা দেখব, আমরা গতকাল আহ, যদি গতকালকে ব্যাপারটা একটু বলি, সিকোয়েন্সিং টেকনোলজি গুলো কি ছিল, ইলোমিনা সিকোয়েন্সিং এবং ইলোমিনা সিকোয়েন্সিং এর আউটপুট কিরকম হয়, এবং আমরা কোন প্ল্যাটফর্ম ইউজ করব তার একটা আমরা এ ব্যাপারে ডিটেলস জেনেছি আর কি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে সিকোয়েন্সের কোয়ালিটি কন্ট্রোল। ঠিক আছে, অর্থাৎ ভেন্ডর যখন আমাকে সিকোয়েন্স দিচ্ছে বা আমি মেশিন থেকে যখন সিকোয়েন্স গুলো পাচ্ছি, তখন সেই সিকোয়েন্সটা আমরা রিড আকারে পাচ্ছি। ঠিক আছে, মিলিয়নস অফ রিড থাকে, পেয়ারড ইন হলে সেটা দুইটা ফাইল আমাকে দিবে। সো এইটাকে বলা হয় হচ্ছে রিড। ওকে, বা আমরা এটাকে বলি র ডেটা। ঠিক আছে। সো আমি আগে গতকালকে ক্লাসে বলেছিলাম যে র ডেটার মধ্যে অনেক ধরনের কন্টামিনেশন থাকতে পারে, তারপরে অ্যাডাপ্টার থাকতে পারে, ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্স থাকতে পারে, বিভিন্ন এরর থাকতে পারে। ঠিক আছে। সো আমাদের প্রথম কাজই হবে হচ্ছে সিকোয়েন্সের কোয়ালিটি কন্ট্রোল করা। কোয়ালিটি কন্ট্রোল মানে হচ্ছে আসলে সিকোয়েন্সটার ওভারঅল কোয়ালিটি কেমন, কিছু প্যারামিটার দিয়ে তাকে অ্যাসেস করা। ঠিক আছে। যে এই প্যারামিটার গুলোতে আসলে সিকোয়েন্স গুলো কেমন পারফর্ম করতেছে। ঠিক আছে। তার জন্য আজকে আমরা যে টুলসটা ইউজ করব সেটা হচ্ছে ফাস্ট কিউসি। সো কিছুক্ষণ পরে আমরা এটা দিয়ে আজকে শুরু করব। সো আমরা সিকোয়েন্সের কোয়ালিটি দেখার পরে আমরা প্রথমে যে মেথডটা শিখবো সেটা হচ্ছে অ্যাডাপ্টার ট্রিমিং। ওকে, অ্যাডাপ্টারটাকে আমরা কোন পার্টিকুলার টুলস দিয়ে রিমুভ করতে পারি, ট্রিমোমেটিক নামের একটা টুল আছে, সেটা দিয়ে আমরা অ্যাডাপ্টার রিমুভ করব। তারপর আমরা আরো এরকম মাল্টিপল টুলস দিয়ে কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, অ্যাডাপ্টার ট্রিমিং করতে হয়, এই ব্যাপারগুলো শিখবো। ইউজুয়ালি এই জিনিসটা মাথায় রাখবেন সবাই, যে আমরা যখন বায়োইনফরমেটিক্স এর অ্যানালাইসিস করব বা হোল জিনোম অ্যানালাইসিস করব, একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর জন্য ইউজুয়ালি মাল্টিপল টুলস ইউজ করাটা সবচেয়ে ভালো ওয়ে। ওকে, রিভিউয়াররা এই কোশ্চেনটা প্রায়ই করে যে একটা পার্টিকুলার অ্যানালাইসিস, অর্থাৎ আমি রেসিস্টেন্স জিন দেখতে চাই, তার জন্য দুইটা বা তিনটা টুলস বা মাল্টিপল টুলস ইউজ করলে রিভিউয়ার খুব খুশি হয় ব্যাপারে, যে তারা মনে করে যে ওকে ডেটাটা ভ্যালিডেটেড। ঠিক আছে, মাল্টিপল টুলস দিয়ে যখন আপনি সিমিলার ফাইন্ডিংস রিপোর্ট করতেছেন, তখন ধরে নেওয়া হচ্ছে এটা অনেকটা আমরা ওয়েট লেভেল যেরকম রেপ্লিকেট করি, যেমন ট্রিপ্লিকেট করি না, একই এক্সপেরিমেন্ট 3 বার করে করি, তো এইটা বায়োইনফরমেটিক্স এর ক্ষেত্রে এরকম যে মাল্টিপল টুলস দিয়ে একটা কাজ করলে সেই কাজটা বেশি রিফাইন্ড হয়। ওকে, সো এরপরে আমরা যখন আমাদের কোয়ালিটি কন্ট্রোল হয়ে যাবে, অ্যাডাপ্টার ট্রিম করে ফেলবো এবং আদার্স প্রসেসিং হয়ে যাবে, তারপরে আমরা 10 মিনিটের একটা ছোট ব্রিফিং দিব। ব্রিফিং বলতে সেখানে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সিকোয়েন্স অ্যাসেম্বলি। ওকে, অ্যাসেম্বলিটা আমরা কিভাবে করব, কোন টুলস দিয়ে করব এবং অ্যাসেম্বলিটা দেখতে কেমন, তার ব্যাপারে আমরা একটা লেকচারও দেখব, এবং এ ব্যাপারে আমাদের একটা হ্যান্ডস অনও থাকবে। ঠিক আছে। সো আজকে আমরা ডিরেক্টলি আমাদের সেশনের মধ্যে চলে যাই। সো আমি গতকাল বলেছিলাম যে আপনাদেরকে গ্যালাক্সি এইউ যেটা, সেখানে একটা রেজিস্ট্রেশন করে আপনাদের যে ডেটাগুলো দেয়া হয়েছে সেই ডেটাগুলো আপলোড দিয়ে ফেলতে, ঠিক না? আপনাদেরকে এটা পেয়ার্ড এন্ড ডেটা দেওয়া হয়েছে একটা পার্টিকুলার জিনোমের জন্য, অর্থাৎ দুইটা ফার্স্ট কিউ ফাইল ছিল, একটা ছিল R1, একটা ছিল R2। তো আমরা দেখেছিলাম গ্যালাক্সি অস্ট্রেলিয়ার যে প্ল্যাটফর্ম, সেখানে আমরা কিভাবে ডেটাটা আপলোড করতে পারি। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দেখব যে আসলে সিকোয়েন্সের কোয়ালিটি কেমন। ওকে, এবং আর সহজ করে বললে সিকোয়েন্সের কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স দেখব। আর এর মধ্যে আসলে কতগুলো রিড আছে, ঠিক আছে, রিড গুলার লেংথ কেমন, অ্যাডাপ্টার কি কেটে প্রসেস করে দেয়া হয়েছে নাকি অ্যাডাপ্টার সহ আছে, তারপর বেসের কোয়ালিটি কিরকম, তারপর সিকোয়েন্সিং এরর কিরকম হয়েছে, এই প্যারামিটারস গুলো আমরা একটু দেখতে চাই। সো এটা দেখার জন্য আমরা গ্যালাক্সি অস্ট্রেলিয়ার যে প্ল্যাটফর্মটা, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে একদম লেফট পাশের সাইডটা হচ্ছে আমাদের ডেটা আপলোড উইন্ডো এবং টুলস এর যে উইন্ডো। ওকে, সো এখানে সার্চ টুলস যে অপশনটা আছে, এখানে আমরা লিখবো ফাস্ট কিউ সি। ওকে, সো ফার্স্ট কিউসি দিলে অটোমেটিক এখানে টুলস এর নাম চলে আসবে। এটা ক্লিক করলে আপনি দেখবেন যে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, লেখা আছে ফার্স্ট কিউসি রিড কোয়ালিটি রিপোর্টস। তার মানে আপনার যে ফার্স্ট কিউ ফাইলে রিড আছে তার কোয়ালিটি কিরকম, সেটা আপনি ফার্স্ট কিউসি টুলস এর মাধ্যমে চেক করতে পারবেন। ওকে, আচ্ছা, এই উইন্ডোতে যখন আমরা যাব তখন এখানে কতগুলো প্যারামিটার আমাদেরকে দেখাবে। ঠিক আছে,
এই প্যারামিটার গুলা বায়োইনফরমেটিক্স বা হোল জিনোম অ্যানালাইসিস ক্ষেত্রে আমরা যে টুলস গুলা ইউজ করি, সেই টুলস গুলোতে বিভিন্ন ধরনের প্যারামিটার থাকে। সো প্যারামিটার অপটিমাইজ করে ইউজুয়ালি আমরা দেখি যে আমাদের রেজাল্ট গুলো কেমন আসে। তবে প্যারামিটার নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো বা বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে যে প্যারামিটার টুলস এর মধ্যে সেট করা আছে, অর্থাৎ যেটাকে বলতেছে আমরা ডিফল্ট প্যারামিটার, সেটা রেখেই অ্যানালাইসিস করা। কারণ যারা টুলস ডেভেলপ করে তারা ইউজুয়ালি এটাকে পারফরমেন্সটাকে অ্যানালাইসিস করে দেখে যে ডিফল্ট প্যারামিটারেই অপটিমাম পারফরমেন্স দিচ্ছে। সো তারা প্যারামিটারটাকে ডিফল্ট করে রাখে, ঠিক আছে। সো আপনার যদি দরকার হয় আপনি চাইলে কাস্টমাইজও করে নিতে পারেন। ওকে, সো আমি ফার্স্ট কিউসিতে গেলাম। সো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যখন আমরা এরকম একটা টুলসে যাব, যেমন এখানে ফার্স্ট কিউসি, একদম নিচের দিকে গেলে আপনি একটা অপশন পাবেন হেল্প লেখা। এর ভিতরে যদি আপনি পড়েন, ঠিক আছে, এখানে আপনি অনেক ধরনের ইনফরমেশন পাবেন। কি কি ইনফরমেশন পাবেন? ধরেন এই টুলসটা আপনি কি পারপাজে ইউজ করতে চান, এই টুলসটা আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনাকে ফাইলটাকে কি ফরম্যাটে সাজাতে হবে, ঠিক আছে। যেমন এইখানে একটু খেয়াল করেন যে মেইন ফাংশনের এখানে লেখা আছে ইম্পোর্ট অফ ডেটা ফ্রম এই যে ফার্স্ট কিউ ফরম্যাট। ওকে, সো এই তিনটা ফরম্যাট ছাড়া আপনি যদি অন্য কোনো ফরম্যাটের ডাটা এর মধ্যে দেন, তাহলে সে এটা নিয়ে কাজ করতে পারবে না। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, একদম নিচে গেলে দেখতে পারবেন এটা ডেভেলপার কারা, ঠিক আছে। কারণ আমরা যখন এই টুলসটা ইউজ করে কোনো ডেটা অ্যানালাইসিস করে পেপার করব, তখন কিন্তু এই টুলসটাকে আমাদেরকে সাইট করতে হবে। সো সাইটেশন করতে গেলে এটার রেফারেন্সটা কি, রেফারেন্সটা আপনি নিচে গেলে পেয়ে যাবেন, ঠিক আছে। এইখান থেকে আরেকটা পার্টিকুলার জিনিস খুবই জরুরি, সেটা হচ্ছে এই টুলস এর উপরে দেখবেন লেখা থাকে গ্যালাক্সি ভার্সন নাম্বার। এখানে যেমন লেখা আছে গ্যালাক্সি ভার্সন 0.74। সো আপনি যখন ম্যানুস্ক্রিপ্ট লিখবেন, তখন এই টুলস যখন লিখলেন যে উই চেক দ্য কোয়ালিটি অফ আওয়ার র রিডস ইউজিং ফার্স্ট কিউসি, তখন ব্র্যাকেটে এই ভার্সন নাম্বার লিখে দিতে হবে, ঠিক আছে। আমি আমার পাবলিকেশন এই হোল জিনোম রিলেটেড যে ডেটাগুলো কাজ করেছি, প্রত্যেকটাতে রিভিউয়ারের একটা কমন কোশ্চেন ছিল যে তুমি টুলসের ভার্সন নাম্বার মেনশন করো নাই, ঠিক আছে। সো আপনি যদি ভার্সন নাম্বার মেনশন করে দেন, তাহলে দেখা যাবে যে রিভিউয়ার এটাতে খুব হ্যাপি হবে যে না, আহ, সে এটাতে কেয়ারফুলি কাজ করেছে, ঠিক আছে। সো আমরা দেখি এই আমাদের যে ডেটা অ্যাভেলেবল আছে সেটা দিয়ে কিভাবে আমরা কোয়ালিটি চেক করতে পারি। সো আমরা চলে যাব হচ্ছে এই যে এখানে র রিড ডেটা ফ্রম ইওর কারেন্ট হিস্ট্রি। ওকে, আপনি যখন আমি যে ডেটাগুলো দিয়েছি সেটা যদি আপনি ডাউনলোড করে এই গ্যালাক্সি অস্ট্রেলিয়ার আপনার অ্যাকাউন্টে আপলোড করে থাকেন, তাহলে হিস্ট্রির এখানে আপনার ডেটাগুলো দেখাবে। ওকে, সো যেহেতু এটা পেয়ার্ড এন্ড ডাটা, আমরা গত ক্লাসে বলেছিলাম R1 এবং R2, আমরা চাই যে মাল্টিপল ফাইল একসাথে সিলেক্ট করে দিতে, ঠিক আছে। সো এইখানে আমরা এই যে র রিড ডেটা ফ্রম কারেন্ট হিস্ট্রি, এইখানে চারটা সাইন আছে। আপনি যদি কার্সর রাখেন দেখবেন যে লেখা থাকে সিঙ্গেল ডাটা সেট, এরপরে মাল্টিপল ডেটা সেট। সো আমি যেহেতু এক ক্লিকের মাধ্যমে দুইটা ডেটা সেট সিলেক্ট করে দিতে চাই, সো আমি এখানে মাল্টিপল ডেটা সেট ক্লিক করব। করে দেখেন অলরেডি একটা মার্ক হয়ে আছে, এটা হচ্ছে R2, এবং এর সাথে আমি R1ও সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। জাস্ট দিয়ে আমি রান টুলসে দিয়ে দিব, আর কিচ্ছু না। তো গ্যালাক্সি প্ল্যাটফর্মে কাজের ব্যাপারগুলো হচ্ছে এরকম, যখন আপনি রান টুলসে দিয়ে দিলেন, আপনি একদম ডান পাশে খেয়াল করেন আপনার ডেটা উইন্ডোতে, দেখেন এটা কিছুটা পিঙ্ক কালার হয়ে গেছে এবং একটা হুইলের মতো মানে ঘুরতেছে, ঠিক না? সো এটার মানে হচ্ছে আপনার কাজটা চলতেছে। ওকে, এই কাজটা যদি কোনোভাবে হ্যাম্পার্ড হয়, মানে কাজটা যদি না হয়, তাহলে এই সাইনটা টোটালি রেড হয়ে যাবে। ওকে, আর যদি এই কাজটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়, তাহলে দেখবেন এইটা একদম গ্রিন সাইন হয়ে গেছে। যেমন এই যে নিচের দিকে ডেটা প্রপারলি আপলোড হয়ে গেলে এটা গ্রিন সাইন, আর এই কাজটা যেহেতু চলতেছে, সো এটা এরকম কি বলে স্লাইটলি রেডিশ কালার, এবং এটা এই হুইলের মতো ঘুরতে থাকবে, ঠিক আছে। সো এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, আম, 2 মিনিট বা 2.5 মিনিটসের মতো সময় অলরেডি দেখেন হয়েও গেছে, ঠিক আছে। সো আমরা একটু দেখি, খেয়াল করে দেখি এখানে, যেমন একটা ফার্স্ট কিউ ফাইলের জন্য সে দুইটা করে রিপোর্ট তৈরি করে। একটা রিপোর্ট হচ্ছে র ডাটা, আরেকটা হচ্ছে ওয়েব পেজ ফরম্যাটেড ডাটা, ঠিক আছে। সো আমরা দেখি যে R1 যে ফাইলটা ছিল তার জন্য র ডাটাতে আসলে কি কি থাকে। সো র ডাটা আসলে আমাদের খুব বেশি একটা কাজে লাগে না, ঠিক আছে।
কারণ এর মধ্যে যে ডেটাগুলা থাকে, দেখেন কি, টোটাল বেস আছে কতগুলা, প্রায় 428.3 মেগাবেজ। ঠিক আছে, অর্থাৎ এই রিডের মধ্যে এটিজিসি কতগুলা আছে। ওকে, তারপর সিকোয়েন্সের লেংথ কেমন, সহজ করে বললে রিডের লেংথ কেমন। দেখেন কোনো কোনো রিড আছে 35 বেস পেয়ার এবং ম্যাক্সিমাম আছে 251 বেস পেয়ার। ওকে, সো আমি এখান থেকে একটা ডেটা পেয়ে গেলাম যে সিকোয়েন্সের লেংথ কেমন। ওকে, তারপরে টোটাল যে রিড গুলা আছে তার মধ্যে জিসি কন্টেন্ট কিরকম, অর্থাৎ এটিজিসির মধ্যে জিসি পার্সেন্টেজ কেমন, দেখা যাচ্ছে যে নিয়ারলি অ্যাবাউট 30% জিসি কন্টেন্ট। ওকে, সো এইখান থেকে বাকি যে ডেটাগুলো আছে এগুলো আমাদের দরকার হয় না। সো আমরা মেইনলি, আরেকটা হচ্ছে টোটাল কতগুলা রিড আছে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে প্রায় 17,78,886 বা 1.7 মিলিয়ন রিডস আছে। ঠিক আছে, সো এই ডাটাগুলো চাইলে আমরা আমাদের একটা এক্সেল ফাইলের মধ্যে বা ওয়ার্ড ফাইলের মধ্যে এই ডাটাগুলো আমরা এনলিস্ট, টেবিল আকারে এনলিস্ট করে রাখতে পারি। ঠিক আছে, সো এটা কোয়ালিটি কন্ট্রোলের একটা স্টেপ। আর আমাদের মেইন যে স্টেপটা সেটা হচ্ছে, আপনি যদি ওয়েব পেজ যে অপশনটা দেখেন, লেখা আছে ফার্স্ট কিউ সি অন ডেটা ওয়ান ওয়েব পেজ, এই ওয়েব পেজে যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা উইন্ডো চলে আসে। এটাকে আমরা একটু ইলাবোরেট করি। এটাই হচ্ছে বেসিক্যালি সিকোয়েন্সের কোয়ালিটি কন্ট্রোলের ডেটা। দেখেন আপনি যখন ফার্স্ট কিউসিতে আপনার সিকোয়েন্সটা আপলোড করেছেন, দেখেন অনেকগুলা প্যারামিটারে সে আপনার সিকোয়েন্সটাকে অ্যাসেস করেছে। এই প্যারামিটার গুলো কি কি? একটা হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স। সো বেসিক স্ট্যাটিস্টিক্স কি, এই যে টোটাল কতগুলা সিকোয়েন্স আছে, টোটাল বেস কয়টা, সিকোয়েন্স লেংথ কেমন, জিসি পার্সেন্টেজ কেমন। এরপরে আরো কিছু প্যারামিটারস আছে, যেমন পার বেস সিকোয়েন্স কোয়ালিটি। ঠিক আছে, পার বেস সিকোয়েন্স কোয়ালিটি বলতে বোঝায় যে একটা সিকোয়েন্সের ভিতরে এটিজিসির কম্পোজিশন কেমন। ঠিক আছে, তারপরে এরকম আছে যে পার সিকোয়েন্স কোয়ালিটি স্কোর। ওকে, পার সিকোয়েন্স কোয়ালিটি স্কোর বলতে বোঝায় এর জায়গায় এ, টির জায়গায় টি, জির জায়গায় জি। সো এই ধরনের প্যারামিটার গুলা। ঠিক আছে, তারপর আছে পার বেস সিকোয়েন্স কন্টেন্ট। তো আমি এগুলো আসলে ইলাবোরেট করতেছি না, তবে দুই একটা জিনিস আমাদের জানা এখান থেকে জরুরি। যেমন দেখেন পার বেস এন কন্টেন্ট, এন মানে হচ্ছে সে এটিজিসি যদি প্রপারলি ডিটেক্ট করতে না পারে তখন সে এন 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 লিখে রাখে। ওকে, তো এন তো অ্যাকচুয়ালি কোনো নিউক্লিওটাইডকে ইন্ডিকেট করে না, এটা এও না, টিও না, জিও না, সিও না। সো এটাতে যদি অনেক বেশি থাকে তাহলে এটা ফেল দেখাবে। আরেকটা হচ্ছে সিকোয়েন্স লেংথ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তারপর সিকোয়েন্স ডুপ্লিকেশন লেভেল। সো সিকোয়েন্স ডুপ্লিকেশন লেভেল মানে হচ্ছে একই সিকোয়েন্স আসলে কতবার রিপিটেড হয়েছে। ওকে, তারপর কিছু থাকে হচ্ছে ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্সেস। ওভার রিপ্রেজেন্টেড মানে হচ্ছে অন্যান্য সিকোয়েন্সের তুলনায় একটা পার্টিকুলার সিকোয়েন্স যদি অনেক বেশি চলে আসে। ঠিক আছে, এন্ড আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাডাপ্টার কন্টেন্ট। ওকে, এই যে প্যারামিটার গুলা, ঠিক আছে, এই প্যারামিটার গুলাতে আপনি যদি একদম রাইট সাইড, সরি লেফট সাইডের সাইন গুলো খেয়াল করেন, এখানে গ্রিন মার্ক আছে, এখানে রেড ক্রস মার্ক আছে, আরেকটা হচ্ছে ডেঞ্জার সাইন, না এক্সক্লামেটরি সাইন আছে। আসলে এটার মানে কি, মানে হচ্ছে এই পার্টিকুলার প্যারামিটারে যখন গ্রিন টিক মার্ক দিচ্ছে তার মানে সিকোয়েন্সটা এই প্যারামিটারে পাস। ওকে, সে পাস করে গেছে। আচ্ছা, ক্রস মানে হচ্ছে এই পার্টিকুলার প্যারামিটারে সে পাস করতে পারে নাই। অর্থাৎ ফার্স্ট কিউসি যে অ্যালগোরিদমটা ইউজ করে তার জন্য যে কোয়ালিটি স্কোর, সেখানে পার বেস সিকোয়েন্স কন্টেন্ট অনুযায়ী এই সিকোয়েন্সটা পাস করতে পারে নাই। আর আরেকটা হচ্ছে এক্সক্লামেটরি সাইন, এটাকে অনেক সময় বলে যে ডেঞ্জার সাইন। ঠিক আছে, বাট ইটস অ্যাকসেপ্টেবল, তার মানে হচ্ছে এটা মিডল স্টেটে আছে। আমরা এ ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে এই সাইনকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। ওকে, সো আর আরেকটা পার্টিকুলার ফেনোমেনন যেটা বললাম সেটা হচ্ছে অ্যাডাপ্টার কন্টেন্ট। ইউজুয়ালি যেটা হয়, আহ, যাদের কাছ থেকে আপনি সিকোয়েন্সিং করাচ্ছেন তারা সাধারণত অ্যাডাপ্টারটাকে কেটেই আপনাদের কাছে পাঠাবে। ওকে, কিন্তু অনেক সময় ভেন্ডররা কি করে, র সিকোয়েন্সও পাঠিয়ে দেয়। সো র সিকোয়েন্স যদি পাঠিয়ে দেয় তখন কিন্তু দেখবেন যে অ্যাডাপ্টারের এখানে ক্রস দেখাবে। তার মানে অ্যাডাপ্টারের এখানে যখন ক্রস দেখাবে তার মানে সিকোয়েন্সের ভিতর অ্যাডাপ্টার রয়ে গিয়েছে। ঠিক আছে, তখন আপনাকে কিন্তু অ্যাডাপ্টার রিমুভ করতে হবে। ওকে, সো এই পুরো ব্যাপারটা যদি আমি সামারি করি তাহলে ফার্স্ট কিউসি যে কাজটা করতেছে, আমার পেয়ার্ড এন্ড ফাইল এর জন্য দুইটা ফার্স্ট কিউ ফাইল আমাকে দিয়েছে।
দুইটা ফাইলেরই আমি ফার্স্ট কিউসিতে কোয়ালিটি চেক করব। সো আমি ফার্স্ট কিউসিতে যখন দুইটা ফার্স্ট কিউ ফরম্যাট আপলোড দিয়ে দিব এবং রান করব, তখন কয়েকটা পার্টিকুলার প্যারামিটারে আমার সিকোয়েন্সটাকে ফার্স্ট কিউসি অ্যাসেস করবে। সো এখানে প্যারামিটার গুলো দেয়া আছে, এবং প্যারামিটার অনুযায়ী আমি রেজাল্টে দেখবো যে আসলে বাম পাশে কি ধরনের সাইন আছে। ঠিক আছে, যদি ক্রস সাইন থাকে তার মানে ওই পার্টিকুলার প্যারামিটারে ফেল করেছে, যদি গ্রিন সাইন থাকে তাহলে পাস, আর একটা হচ্ছে ডেঞ্জার সাইন। ওকে, সো এখন যেটা কোশ্চেন হতে পারে যে আসলে যদি এই ধরনের ক্রস সাইন আসে তাহলে আমাদেরকে কি করতে হবে। ঠিক আছে, বা কারো যদি মাল্টিপল ক্রস সাইন আসে তাহলে কি আমরা সেই সিকোয়েন্সটা নিয়ে কাজ করতে পারবো। সো এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে মাথায়। ঠিক আছে, বা কারো যদি দেখা গেল সবগুলাতেই গ্রিন সাইন, ঠিক আছে, তখন আমরা কি করব। তো আমি যদি প্রথম একদম শেষ থেকে উত্তর করি যে সবগুলাতেই যদি গ্রিন সাইন থাকে, ইটস বেস্ট, ডেফিনেটলি। ঠিক আছে, তার মানে সিকোয়েন্স সব কোয়ালিটিতেই পাস করে গেছে, মানে প্যারামিটারই পাস করে গেছে। সো দ্যাটস গ্রেট, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি এরকম হয় যে পাঁচটাতে পাস এবং পাঁচটাতে এরকম ডেঞ্জার সাইন দেখাচ্ছে, আমার সাজেশন হচ্ছে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর যদি ক্রস সাইন থাকে, যে ম্যাক্সিমামের ক্ষেত্রে ক্রস সাইন আছে, তাহলে এখানে একটু চিন্তার বিষয় আছে। চিন্তার বিষয় মানে হচ্ছে এইটাকে আরেকটু প্রসেসিং করে নিতে হবে। ঠিক আছে, প্রসেসিং করলেই, আবার প্রসেসিং করার পরে আপনি যদি আবার কোয়ালিটি চেক করেন, দেখবেন যে অনেকগুলো প্যারামিটারেই সে পাস করে যাবে। ঠিক আছে, সো এই প্রসেসটা হচ্ছে অনেকটা ওই যে ফার্মাসিউটিক্যাল কম্পোনেন্টের মতো, ঠিক না? তো ফার্মাসিউটিক্যালসে কি করে, র মেটেরিয়াল আসে, তারপর প্রসেসিং করে ফাইনাল প্রোডাক্ট হয়। ওকে, সো র মেটেরিয়ালেরও একবার কোয়ালিটি চেক করে, ফাইনাল প্রোডাক্টেরও একবার কোয়ালিটি চেক করে। ঠিক আছে, সো আমাদের এইখানে স্টেপগুলো এইরকম, যে আপনি প্রথমে ফার্স্ট কিউসি দিয়ে আপনার র ডাটার কোয়ালিটি চেক করলেন, সো দেখলেন যে সব পাস, তাহলে ফাইন। যদি কোনো প্যারামিটারে বা মাল্টিপল প্যারামিটারে ক্রস সাইন আসে, তাহলে তাকে আরেকবার প্রসেস করেন, প্রসেস করে ফাইনাল প্রোডাক্টের আরেকবার কোয়ালিটি চেক করে আপনি দেখতে পারেন যে তার কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে কিনা। ঠিক আছে, তবে যে পার্টিকুলার প্যারামিটার নিয়ে আমরা আসলে সবচেয়ে বেশি কনসার্ন থাকি সেটা হচ্ছে এই অ্যাডাপ্টার কন্টেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাডাপ্টার কন্টেন্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা বারবার বলছি যে এটা ফরেন বডি, মানে সিকোয়েন্সের ক্ষেত্রে এটা হচ্ছে ফরেন পার্ট, আমাদেরকে এইটাতে অবশ্যই পাঁচ সাইন নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো পাঁচ সাইন আমরা কিভাবে নিয়ে আসতে পারি, বা গ্রিন সাইন, ধরেন আপনার র ডেটাতে এখানে ক্রস মার্ক আছে। ঠিক আছে, সো আপনি টুলস এর মাধ্যমে যদি অ্যাডাপ্টারটাকে কেটে দেন, ওকে, তাহলেই কিন্তু অ্যাডাপ্টার কন্টেন্টে সে পাস করে যাবে। ঠিক আছে, সো দ্যাটস আ ব্রিফ ওভারভিউ অন দ্য কোয়ালিটি কন্ট্রোল রিপোর্ট। ঠিক আছে, সো ভিতরে আপনি যদি গ্রাফের দিকে খেয়াল করেন, আপনি যদি গ্র্যাজুয়ালি নিচের দিকে যান, দেখবেন যে পার বেস সিকোয়েন্স কোয়ালিটি। ঠিক আছে, এই গ্রাফগুলা চাইলে আপনি ডাউনলোড করে আপনার পাবলিকেশনের জন্য ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি যদি স্পেসিফিক্যালি বলেন যে কোন কোন গ্রাফগুলো আমরা নিতে পারি, যেমন এই যে পার বেস সিকোয়েন্স কোয়ালিটি, এটা নিতে পারেন। তারপরে হচ্ছে এই যে পার্ট সিকোয়েন্স কোয়ালিটি স্কোর, এটা নিতে পারেন, এই ছবিগুলো ডাউনলোড করে রাখতে পারেন। তারপরে হচ্ছে যে নিচের দিকে আরো কিছু আছে, সিকোয়েন্স ডিস্ট্রিবিউশন, এটা নিতে পারেন। ঠিক আছে, সিকোয়েন্স ডুপ্লিকেশন লেভেল, এটা নিতে পারেন। ঠিক আছে, সো এই ছবিগুলা নিয়ে আপনি একটা কোলাজ করে এটাকে আপনি একটা টাইটেলে রাখতে পারেন ছবিগুলাকে, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অফ র ডেটা। এই টাইটেলের আন্ডারে ছবিগুলা দিয়ে আপনি এক্সপ্লেন করে দিতে পারেন যে আমরা যখন কোয়ালিটি কন্ট্রোল করেছি এই প্যারামিটারে সে পাস করেছে, সো এটা নিয়ে আমরা ফার্দার কাজ করেছি। ঠিক আছে, সো এই যে কোয়ালিটি কন্ট্রোল আমরা শিখলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, পার বেস সিকোয়েন্স কোয়ালিটির যে গ্রাফটা, হ্যাঁ, স্যার ওইটার ইন্টারপ্রিটেশনটা কি একটু শিখাবেন আমাদের? আচ্ছা, পার বেস আচ্ছা। সিকোয়েন্স, হ্যাঁ, পার বেস সিকোয়েন্স কোয়ালিটিটা হচ্ছে ইউজুয়ালি এটাকে ফ্রেড স্কোর নামে একটা, PHRED, ফ্রেড স্কোর নামে একটা স্কোর দ্বারা ক্যালকুলেট করা হয়। ইউজুয়ালি এটা অ্যাজ ফার আমি যতদূর জানি, একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 64। ইউজুয়ালি এর উপরে থাকলে সেটাকে বলা হয় হচ্ছে ভালো কোয়ালিটির। সো আপনি যদি সিকোয়েন্সের, আমরা যদি কোয়ালিটিতে দেখি, এই যে পার সিকোয়েন্স কোয়ালিটি স্কোর, ওকে, দেখেন এটা কিন্তু গ্র্যাজুয়ালি, ঠিক আছে, দেখেন উপরের দিকে চলে গেছে, ইভেন নিয়ারলি 32 এর উপরে চলে গেছে। ঠিক আছে, এবং অ্যাভারেজ কোয়ালিটি পার রিড যদি চিন্তা করি, তাহলে এটা প্রায়
কত 38-এর কাছাকাছি, নিয়ারলি পিক যেটা। ঠিক আছে, সো অ্যাভারেজ কোয়ালিটি যদি 32 এর উপরে হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে আবার 64ও হতে পারে। ঠিক আছে, সো 64 মানে আরো ভালো কোয়ালিটির। ঠিক আছে, সো এটার মানে আমি যদি সামারি করি যে ইন্টারপ্রিটেশনটা কি, ইন্টারপ্রিটেশনটা হচ্ছে আহ, আমরা ফ্রেড স্কোর হচ্ছে এটা একটা ভ্যালু। এই ভ্যালুর উপরে গেলে সেই কোয়ালিটিটাকে আমরা ভালো কোয়ালিটি বলতে পারি। সো ইউজুয়ালি অ্যাকসেপ্টেবল কোয়ালিটি হচ্ছে 32, এবং 64 হলে আরো ভালো কোয়ালিটির। ঠিক আছে, সো আমাদের এইখানে যেহেতু এখানে পাস সাইন দেখাচ্ছে, মানে পাস মার্ক দেখাচ্ছে, সো আমাদের এখান থেকে আর মানে চিন্তিত হওয়ার কিছু নাই। ঠিক আছে, সো আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। স্যার আর হুম। সবার উপরে একটু যাবেন হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ফার্স্টে। স্যার সেকেন্ডটা পার সিকোয়েন্স কোয়ালিটি। আচ্ছা, এই পার সিকোয়েন্স কোয়ালিটি স্কোর হচ্ছে ওই যে বললাম না, পার বেস কোয়ালিটি স্কোর, এটা হচ্ছে সেই ফ্রেড স্কোরটাই। ঠিক আছে, মানে সেটা ছিল সিকোয়েন্সের জন্য, আর এটা হচ্ছে সিকোয়েন্সের প্রত্যেকটা বেজের জন্য। ঠিক আছে, যেমন ধরেন এটা হচ্ছে আমরা রিড গুলা কত লেংথের বলছিলাম, যে 35 থেকে 251 না? সো দেখেন এখান থেকে এক থেকে এই যে 239 এবং লাস্টে 251, তার মানে এক নাম্বার বেস সেটা যদি এ হয় তাহলে তার কোয়ালিটি কত ছিল, দেখা যাচ্ছে যে 32 এর উপরে। ঠিক আছে, আবার মাঝখানে কিছু আছে যাদের কোয়ালিটি স্কোর 38 এর উপরে। ঠিক আছে, সো এটা হচ্ছে যে আহ, মানে সহজ কথা, একটা রিড সেটা যদি 251 বেস পেয়ার হয়, ঠিক আছে, 51 বেজ হয়, তাহলে কি 251 বেজের মধ্যে কি আছে, এ টি জি সি টি সি জি এ এইভাবে। সো এর জন্য ফ্রেড কোয়ালিটি স্কোর কত, তারপরে টি এর জন্য কত। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি এখানে দেখাচ্ছে। ওকে, আর সেটাকেই পরবর্তীতে সিকোয়েন্সের সামারি করে এই যে আমরা যেটা দেখলাম যে পার সিকোয়েন্স কোয়ালিটি স্কোর কত সেটা। ঠিক আছে, একটা হচ্ছে সিকোয়েন্সের একটা নিউক্লিওটাইডের জন্য, আরেকটা হচ্ছে কম্বাইন্ড নিউক্লিওটাইডের মাধ্যমে একটা পার্টিকুলার সিকোয়েন্সের জন্য। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম, ধরেন একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, এখন 40 জনের প্রত্যেককে আপনি অ্যাসেস করলেন যে এ উইক, এ মডারেট, এ ট্যালেন্টেড। ঠিক আছে, প্রত্যেকজনকে আপনি স্কোর করার পরে তারপর আপনি বললেন যে আচ্ছা ওভারঅল ক্লাসের পারফরমেন্স কেমন, আপনি বললেন যে মডারেট। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। অন্তর বুঝতে পারছেন? জি আচ্ছা, এই হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার, তারপর স্যার হ্যাঁ একজন। এখানে এখানে বেজের যে এ সিকোয়েন্স বা জিসি, প্রত্যেকটার এর জন্য কি ফ্রেড স্কোর সেম হবে? বিষয়টা কি এমন? আর না না, বিষয়টা এরকম না। এটা হচ্ছে সিকোয়েন্স টু সিকোয়েন্স, মানে রিড থেকে রিড ভ্যারি করবে। ঠিক আছে, এইখানে অ্যাভারেজটা দেখানো হয়েছে, ধরেন আপনার সিকোয়েন্স আছে নিয়ারলি অ্যাবাউট 1.7 মিলিয়ন। ঠিক আছে, এই জন্য দেখেন এইখানে কিন্তু এই যে কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাইছে, আপনারা খেয়াল করছেন? এইখানে যে ইয়েলো মার্ক যেটা বক্সগুলা তার উপরে এবং নিচের দিকে কিন্তু করা আছে। ঠিক আছে, সো সিকোয়েন্সটার এই রেঞ্জের মধ্যে ভ্যারি করতেছে, কিন্তু স্ট্যান্ডার্ড যদি এভারেজ যদি চিন্তা করি তাহলে সেটা 32 এর উপরেই আছে সব ক্ষেত্রে। বুঝতে পারছেন? স্যার একদম লাস্টে অ্যাডাপ্টার কন্টেন্ট লাইক আমি যখন আমাদেরকে যে ডেটাটা দিয়েছিলেন সেটা যখন আপলোড করছি সেটাতে আমার আমার রেড মার্ক দেখাচ্ছিল, বাট হ্যাঁ, ও তার মানে আপনি অলরেডি করে ফেলছেন না? যাই হোক, এটাতে চিন্তিত হওয়ার কিছু নাই, আপনাদেরকে শেখানোর জন্যই আমি এই কাজটা করেছি। ঠিক আছে, এরপরে এটা বোঝার পরে আমরা একটু পরেই দেখবো যে আমরা অ্যাডাপ্টারটাকে কিভাবে কাটতে পারি। ঠিক আছে, মহিবুর চিন্তিত হওয়ার কিছু নাই। উম, আর সো এই ফার্স্ট কিউসি কোয়ালিটি নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমরা নেক্সট চলে যাই। যদি আমাদের ধরে নিই যে আমাদের অ্যাডাপ্টার কন্টেন্টে, ঠিক আছে, সিকোয়েন্সটা পাস করলো না, ঠিক আছে, সাপোজ করলো না, সো আমরা অ্যাডাপ্টারকে কিভাবে কাটতে পারি? সো অ্যাডাপ্টার কাটার যে স্ট্র্যাটেজিটা এটাকে বলা হয় অ্যাডাপ্টার ট্রিমিং। ওকে, এটার জন্য আমরা যে টুলসটা ইউজ করব তার নাম হচ্ছে ট্রিমোমেটিক। TRIMMO MATIC, ট্রিমোমেটিক। ঠিক আছে, সো আপনি যদি এই স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। স্যার এখানে পার বেস সিকোয়েন্স কন্টেন্টের এখানে যে ক্রসটা আসছে এটা নিয়ে কি হ্যাঁ হ্যাঁ। স্যার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই এরকম কিছু? হ্যাঁ, কিছুটা কারণ আছে, মানে আপনি যদি এটাকে সলভ করতে পারেন তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন।
আর যদি মনে করেন যে হ্যাঁ টুলস দিয়েও এটাকে সলভ করা যাচ্ছে না, তাহলে চিন্তিত হওয়ার কিছু নাই। সো আমরা এই কোয়ালিটিটাকে আরেকটু কিভাবে ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে, সেটাই আমরা নেক্সট স্টেপ গুলাতে দেখবো। ঠিক আছে, ওই যে আমি যেটা বললাম যে আমরা প্রথমে সিকোয়েন্সের কোয়ালিটি চেক করলাম, মানে ফার্মাসিউটিক্যালে সেই মেটেরিয়ালস এর মতো। এরপর আমরা এটাকে কিছুক্ষণ প্রসেস করব, প্রসেস করে আমার ফাইনাল প্রোডাক্ট আসবে। সো ফাইনাল প্রোডাক্টে কোয়ালিটি ইমপ্রুভ করলো কিনা সেটাও আমরা আবার ফার্স্ট কিউসি দিয়েই চেক করব। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে ট্রিমোমেটিক দিয়ে আমরা কিভাবে অ্যাডাপ্টার ট্রিম করতে পারি। সো ট্রিমোমেটিকে গেলাম আমরা। ঠিক আছে, লেখা আছে যে ফ্লেক্সিবল রিড ট্রিমিং টুল ফর ইলুমিনা এনজিএস ডেটা। ঠিক আছে, এখন আপনারা বলেন যে আপনাদের যে ডেটা, এই যে বক্সের ক্ষেত্রে আমরা কি এখানে সিঙ্গেল এন্ড সিলেক্ট করব না পেয়ার্ড এন্ড সিলেক্ট করব? পেয়ার্ড হ্যাঁ, পেয়ার্ড এন্ড। এখানে আছে টু সেপারেট ইনপুট ফাইল, এটাকে আমরা সিলেক্ট করব। সো সিলেক্ট করলে দেখবেন যে এখানে দুইটা বক্স চলে আসবে, একটা হচ্ছে R1 R2। সো আপনি এখানে R1 সিলেক্ট করে দেন, আর পরেরটাতে অটোমেটিক্যালি R2 চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এই যে এখানে একটা অপশন আছে যে পারফর্ম ইনিশিয়াল ইলুমিনা ক্লিপ স্টেপ। ওকে, অর্থাৎ অ্যাডাপ্টার কাটার জন্য আমরা একটাকে ইয়েস করে দিব। ঠিক আছে। সো ইয়েস করে দেওয়ার পরে এখানে কতগুলো প্যারামিটার আসবে, যেমন অ্যাডাপ্টারের সিকোয়েন্স যদি আপনার জানা থাকে, তাহলে আপনি এই নিচের বক্স থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, যেমন এখন বেশি ইউজ হয় হচ্ছে যে নেক্সটেরা পেয়ার্ড এন্ড। ঠিক আছে, ওই যে সিকোয়েন্সের লাইব্রেরি প্রিপারেশনের সময় তারা এই অ্যাডাপ্টারটা অ্যাড করে দেয়। আর যদি আপনার জানা না থাকে, তাহলে এখানে আপনি স্ট্যান্ডার্ড একটা কিছু সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে। সো আমার এখানে যেহেতু অ্যাডাপ্টার কন্টেন্ট অলরেডি কাটা আছে, ঠিক আছে, অ্যাজ ইট ইজ যেভাবে আছে থাকবে। থাকার পরে বাকি নিচের যত অপশন আছে সব আমরা অ্যাজ ইট ইজ রাখবো। ঠিক আছে, দিয়ে আমরা রান টুলে দিয়ে দিব। রান টুলে দিয়ে দিলে দেখেন আমাকে এখানে 4টা ফাইল দেখাবে। এখানে 4টা ফাইলের মধ্যে কিরকম, R1 পেয়ার্ড, R2 পেয়ার্ড, R1 আনপেয়ার্ড, R2 আনপেয়ার্ড। ঠিক আছে। সো আমার মেইনলি দরকার হচ্ছে যে যে দুইটা পেয়ার্ড ফাইল। ঠিক আছে, এরা হবে হচ্ছে প্রসেস ফাইল। তার মানে ট্রিমোমেটিক টুলটা এই সিকোয়েন্সের মধ্যে থেকে অ্যাডাপ্টার কাটার পরে এই 7 আর 8 নাম্বার ফাইল জেনারেট করবে। ঠিক আছে। এখন আমি যদি একটা কোশ্চেন করি যে আসলে ট্রিমোমেটিক অ্যাডাপ্টারকে ঠিক মতো কাটতে পারলো কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন বলেন তো? কেউ বলতে পারবেন? স্যার ফার্স্ট কিউসি আবার থেকে রিপোর্ট চেক আবার দিয়ে রিপোর্ট দেখবেন। দেখা যায়। এক্স্যাক্টলি, ভেরি গুড। আর এক্ষেত্রে আপনি ফার্স্ট কিউসির জন্য ইনপুট ফাইল কোনটা হবে, এখন যেটা পেলাম এইটাতে সেটা পেয়ার্ড না আনপেয়ার্ড? আর পেয়ারটা হবে 7 আর পেয়ারটা ফাইলটা 7-8। 7-8, ভেরি গুড। যাক, আপনারা বুঝতেছেন তাহলে। ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু চাইলে চেক করতে পারি। ঠিক আছে, সো আপনারা আপনাদের যে সিকোয়েন্স গুলো দেওয়া হয়েছে এইভাবে একবার চেক করে দেখবেন। ঠিক আছে। সো ট্রিমোমেটিক দিয়ে এইভাবে আপনাদের সিকোয়েন্সটাকে এইভাবে ট্রিম করবেন। ট্রিম করার পরে তার ট্রিমিং যখন হয়ে যাবে, তখন এই ট্রিমের করার পরে যে দুইটা ফাইল জেনারেট হচ্ছে যাদের পাশে পেয়ার্ড লেখা, তাদেরকে হচ্ছে আবার ফার্স্ট কিউ এর ইনপুট হিসেবে সিলেক্ট করবেন। করে তারপর চেক করে দেখতে পারেন যে অ্যাডাপ্টার প্রপারলি ট্রিম হয়েছে কিনা। ঠিক আছে। এখন অ্যাডাপ্টার ট্রিম হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে। কেন হওয়াটাই সবচেয়ে বেশি স্বাভাবিক। ঠিক আছে, হওয়াটাই খুব বেশি স্বাভাবিক, তবে অনেক সময় নাও হতে পারে। যদি না হয়, সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি, এই অ্যাডাপ্টারটাকে এই যে এখানে যে অপশন গুলা ছিল, ঠিক না, যে অ্যাডাপ্টার সিকোয়েন্স, যেমন এখানে লেখা আছে ট্রুসেক, ট্রুসেক 3, নেক্সটেরা, এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দেখতে পারেন যে অ্যাডাপ্টারকে সে কাটতে পারলো কিনা। ঠিক আছে। সো বারবার আপনি এটাকে একটু অপটিমাইজ করে দেখতে হবে আপনাকে। ইউজুয়ালি এক ক্লিকেই সাধারণত সে অ্যাডাপ্টারটাকে রিমুভ করতে পারে। ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে ট্রিমোমেটিকের পার্ট। আর ট্রিমোমেটিক আমি আপনাকে দেখালাম, আর সাথে আমি আরেকটা টুলস এর কথা আমি বলে দিচ্ছি। আপনারা এটা নিজেরা চেষ্টা করবেন। ঠিক আছে, বাসায় চেষ্টা করবেন। এটার নাম হচ্ছে ট্রিম গ্যালোর। ট্রিম গ্যালোর। ঠিক আছে, ট্রিম গ্যালোর। আচ্ছা, দেখেন এখানেও লেখা আছে কোয়ালিটি অ্যান্ড অ্যাডাপ্টার ট্রিমার অফ রিডস। ঠিক আছে, ঠিক আগের মতোই
এখানে লাইব্রেরি মানে সিকোয়েন্সটা কি সিঙ্গেল এন্ড না পেয়ার্ড এন্ড, আপনি পেয়ার্ড এন্ড সিলেক্ট করে জাস্ট এখানে R1 R2 ফাইল দুটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে জাস্ট রান টুলসে দিয়ে দিবেন। রান টুলসে দিলে আপনাকে ওই ঠিক আগের মতো ট্রিমোমেটিকের মতোই সে অ্যাডাপ্টার কেটে আপনাকে কিছু মানে ফাইল দিয়ে দিবে, এই পেয়ার্ড ফাইল। পরে সেটাকে ফার্স্ট কিউসিতে দিয়ে আপনি চেক করে দেখতে হবে, ঠিক আছে, যে তার অ্যাডাপ্টার প্রপারলি ট্রিমড হয়েছে কিনা। ঠিক আছে, সো আমি এটা দেখাচ্ছি না, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, মানে আপনারা এটা নিজেরা বাসায় চেষ্টা করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যে টুলসটা দেখাবো সেটাও একটা খুব ইন্টারেস্টিং টুলস। এটার মধ্যে আবার অনেক কিছু একসাথে এডিট করা যায়। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফাস্ট পি। ঠিক আছে, কারো যদি ট্রিমোমেটিক বা ট্রিম গ্যালোর যদি কোনোটাতেই ভালো রেজাল্ট না আসে, তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এই ফাস্ট পি ইউজ করা। কারণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফাস্ট পি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফাস্ট অল ইন ওয়ান প্রি প্রসেসিং টুলস। তার মানে ট্রিমোমেটিক অলরেডি এই ফাস্ট পির ভিতর ইন্টিগ্রেট করা আছে। ঠিক আছে, সো ফাস্ট পি এবং এটার একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টুলসটা আসলেই ভেরি ফাস্ট, খুবই দ্রুত অ্যানালাইসিস করে দিতে পারে আপনাকে। ঠিক আছে, সো এইটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, আহ, এই টুলসটা আমরা কখন ইউজ করবো সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই টুলসটা আমরা তখন ইউজ করব যদি আমাদের ইনিশিয়াল কোয়ালিটি কন্ট্রোলে দেখা যায় যে অনেকগুলা প্যারামিটারে রেড সাইন আসছে, তাহলে আমরা এই টুলসটা ইউজ করব। ঠিক আছে, কারণ এই টুলসের ভিতরে অনেকগুলো প্যারামিটারস মানে একই সাথে অ্যানালাইসিস করা যায়। ঠিক আছে, সো আমরা এটা একটু দেখি, দেখলে হয়তো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, যেমন এখানে আছে দেখেন সিঙ্গেল এন্ড মেনশন করা। সো সিঙ্গেল এন্ডের জন্য দেখেন একটা বক্স। ঠিক আছে, আমার ডেটা পেয়ার্ড এন্ড, সো আমি পেয়ার্ড সিলেক্ট করলাম, বক্স হয়ে গেল দুটা। এখন আমি আমার এই যে র ডেটা R1 এবং R2 এটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা একটু নিচের দিকে যাই, দেখেন আছে অ্যাডাপ্টার ট্রিমিং অপশন। ঠিক আছে, এখানে কি বলা আছে যে ডিসেবল অ্যাডাপ্টার ট্রিমিং, এটাকে নো করা। সো ডিসেবল কে যখন নো করা, তার মানে এটা অটোমেটিক এনাবল করা আছে। ঠিক আছে, সো এই টুলস এর একটা বিশেষত্ব হচ্ছে সে অটোমেটিক্যালি অ্যাডাপ্টার খুঁজে থাকে, তাকে আর স্পেসিফাই করে দিতে হয় না। ঠিক আছে, সো এটা একটা বড় অ্যাডভান্টেজ। এই যে এখানে লেখা আছে অ্যাডাপ্টার সিকোয়েন্স অটো ডিটেকশন ফর পেয়ার্ড এন্ড, এটাকে আপনি ইয়েস করে দিবেন। ঠিক আছে, সো ইয়েস করে দিলে সে অটোমেটিক অ্যাডাপ্টারকে খুঁজতে থাকবে এবং ডিলিট করে দিবে। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে আরো কি কি অপশন আছে, যেমন গ্লোবাল ট্রিমিং অপশন, এটা আমাদের লাগবে না। আচ্ছা, কারো কি মনে আছে যে ফার্স্ট কিউসি এর মধ্যে একটা পার্ট ছিল ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্স না? এই ব্যাপারটা আপনাদের খেয়াল আছে? এই প্যারামিটারটা ছিল না? কেউ বলতে জি পারবেন স্যার। এটা? হ্যাঁ, ছিল স্যার। সো কারো যদি ওভার জি স্যার। রিপ্রেজেন্টেড সিকোয়েন্সের ক্ষেত্রে ক্রস সাইন আসে, ঠিক আছে, তারা এটাকে এনাবল করে দিবেন। ইয়েস, ঠিক আছে, সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্সে যদি ক্রস আসে, তাহলে আপনি যদি এটা এনাবল করে দেন, দেখবেন আপনার প্রসেস ফাইলের মধ্যে সেটা পাস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখি যে আরো কি কি প্যারামিটার আছে, যেমন ফিল্টার অপশন। ঠিক আছে, ফিল্টার অপশন কি, যেমন ডিসেবল কোয়ালিটি ফিল্টারিং, এটাকে আমরা চাইলে ইয়েস করে দিতে পারি। ঠিক আছে, কিভাবে? ওই যে অন্তর একটা ব্যাপার জিজ্ঞাসা করেছিলেন না মনে হয়, যে ওই যে কোয়ালিটি ক্ষেত্রে আমরা ফ্রেড স্কোর বললাম না, যে ফ্রেড স্কোর 32 বা তার উপরে হলে আমাদের জন্য ভালো। এখন আপনি চাচ্ছেন 32-এর কম যারা, হ্যাঁ, তাদেরকে আপনি ডিলিট করে দিবেন। তখন আপনি এই কোয়ালিটি ফিল্টারিং, সরি, এটাকে মানে এনেবল করে আপনি এখানে চাইলে মেনশন করে দিতে পারেন যে কত কোয়ালিটি স্কোর পর্যন্ত আপনি রাখতে চান। ধরেন আপনি চান যে এখানে 32 লিখে দিতে পারেন, অথবা আপনি চান 20 কেউ নিতে পারেন। ঠিক আছে, সো এখান থেকে আপনি স্পেসিফাই করে দিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট দেখি যে ডিসেবল লেংথ ফিল্টারিং। ঠিক আছে, ডিসেবল লেংথ ফিল্টারিং মানে হচ্ছে আমরা দেখলাম যে 35 থেকে 251 বেস পেয়ারের প্রচুর সিকোয়েন্স আছে এরকম, ঠিক না? সো আপনি চান যে আসলে 35 বা 36 এই লেংথের সিকোয়েন্স গুলাকে আপনি চান না সাপোজ, তাহলে আপনি চাইলে এইটাকে এনাবল করে দিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কত থেকে কত লেংথের মধ্যে সিকোয়েন্স গুলো আপনি রাখতে চান। সাপোজ আপনি যদি চান যে হ্যাঁ 100 থেকে 251, ঠিক আছে, সো আপনি লেংথ রিকোয়ার্ড এখানে অপশনাল সেট করে দিতে পারেন, আর ম্যাক্সিমাম 251 সেট করে দিতে পারেন। ঠিক আছে, এরপর যদি নিচের দিকে যাই, আরেকটা অপশন আছে যে লো কমপ্লেক্সিটি ফিল্টারিং। ঠিক আছে, এইটাকে সাধারণত আমরা ইয়েস করে রাখি। ঠিক আছে, মানে এটা
এটা হচ্ছে সিকোয়েন্সটাকে একটু ডিপলি অ্যানালাইসিস করার চেষ্টা করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা যে পার্ট আছে সেটা হচ্ছে রিড মডিফিকেশন অপশন। এইটাকে বলা হচ্ছে পলি জি ট্রিমিং। ঠিক আছে, পলি জি ট্রিমিং মানে হচ্ছে সিকোয়েন্সের শেষে অনেক সময় মাল্টিপল জি, মানে জি 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 এরকম রিপিট থাকতে পারে। ঠিক আছে, সিকোয়েন্সিং এর সময় এররের কারণে বা আদার্স কারণে। সো আপনি এটা অটোমেটিক এনাবলড হয়ে থাকে। যেমন দেখেন এখানে লেখা আছে যে অটোমেটিক ট্রিমিং ফর ইলুমিনা নেক্সসেক অর নোভাসেক ডেটা। ঠিক আছে, সো এটা অলরেডি এনাবলড হয়ে আছে। সো সবগুলা প্যারামিটার এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে তারপর আপনি ফাইনালি যেটা করবেন জাস্ট রান টুলসে দিবেন। ঠিক আছে, সো রান টুলসে দিলে দেখেন ঠিক আগের মতোই এই 4টা আউটপুট আসছে। এর মধ্যে মেইন যে ফাইল যে দুইটা আমাদের দরকার সেটা হচ্ছে এই যে 11 নাম্বার আর 12 নাম্বার। ঠিক আছে, এরা হচ্ছে হচ্ছে প্রি প্রসেসিং ফাইল হবে, মানে ফার্স্ট পি প্রসেস করার পরে যে ফাইলটা সেটা হবে এই ফার্স্ট পি রিড 1 এবং রিড 2। ওকে, এখন ধরেন আপনি দেখতে চান যে সে কেমন প্রি প্রসেসিং করলো, প্রি প্রসেসিং করার পরে যে আগে যেগুলাতে ক্রস ছিল সেগুলা আবার রেড সরি 5 মার্ক হয়েছে কিনা বা ডেঞ্জার সাইন গুলা চলে গিয়েছে কিনা, সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন বলেন তো? আবার কিউসি করতে হবে। হ্যাঁ, কোয়ালিটি চেক আবার করতে কিউসি, হ্যাঁ, ভেরি গুড, আবার কিউসি চেক করতে হবে, ঠিক না? দেখবেন যে ফার্স্ট পি ইউজ করলে এবং ভিতরের অপশনগুলো সিলেক্ট করে দিলে খুব ভালোভাবে এটা সলভ হয়ে যায় সাধারণত। ঠিক আছে, তারপরও যদি ফার্স্ট পি ইউজ করার পরও যদি একটা বা দুইটাতে ক্রস সাইন থেকে থাকে, ঠিক আছে, আমরা সেটাকে ফার্দার ইউজ করতে পারি, আমাদের সমস্যা নাই। তবে যে জিনিসটা করা যাবে না, কোনটাতে ক্রস সাইন থাকলে আপনি ইউজ করতে পারবেন না বলেন তো? অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারের ক্ষেত্রে। ওকে, সো আপনি যতই প্রি প্রসেসিং করেন, প্রসেস করার পরও যদি অ্যাডাপ্টার থেকে যায় দেন স্যার আপনার ডেফিনেটলি এটা। হ্যাঁ, করবেন বুঝি নাই। এই যে মাত্র যে বলেন আমরা অ্যাডাপ্টারে যদি ক্রস সাইন থাকে, এটা একটু মানে বুঝতে পারিনি। আচ্ছা, ও আচ্ছা, যেটা বলতেছিলাম মানে ধরেন আপনার র রিডটাকে, ঠিক আছে, আপনি ফার্স্ট পি দিয়ে প্রসেসিং করলেন। ওকে, সো দুই একটা সাইনেও যদি এরপরও ক্রস সাইন থেকে যায়, ইউ ক্যান ইউজ দ্যাট ডাটা, আপনি সেটা নিয়ে সামনে এগোতে পারেন। কিন্তু প্রি প্রসেসিং করার পরও যদি আপনার অ্যাডাপ্টারে ক্রস সাইন থাকে তাহলে আপনাকে আরো কাজ করতে হবে। মানে কোনো অবস্থাতেই নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনার অ্যাডাপ্টারটাকে রিমুভ করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি যে রিডের আউটপুট গুলা কেমন আসছে। আমরা যদি একটু এখানে দেখি, ওয়েট, আমার এখানে লোড হতে একটু সময় লাগতেছে। আচ্ছা, এই যে ফার্স্ট পি প্রি প্রসেসিং করছে, ঠিক আছে, সো দেখেন ফার্স্ট পি প্রি প্রসেসিং করার পরে এখানে 11 এবং 12 এই দুইটা ফাইলকে এখন আমরা আবার ফার্স্ট কিউসি দিয়ে চেক করব। অর্থাৎ প্রথমে আমরা কোয়ালিটি চেক করছিলাম র, এরপর আমরা ফার্স্ট পি দিয়ে প্রসেসিং করলাম। সো ফার্স্ট পি প্রসেসিং করার পরে আমার প্রসেস ডেটা যেটা আসলো সেটার এবার আমরা কোয়ালিটি চেক করে দেখব। ঠিক আছে, অর্থাৎ ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটি চেক করে দেখি দেখি আমাদের আসলে কতটুকু ইমপ্রুভ হইলো। আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, এইখানে 11 নম্বর ডেটার ওয়েব পেজ, ঠিক না? আমরা একটু দেখি যে R1 ডাটা আমরা যখন শুরুতে কিউসি করেছিলাম তখন কি অবস্থায় ছিল, সবাই একটু খেয়াল করেন। দেখেন এইখানে পার বেস সিকোয়েন্স কন্টেন্ট যেটা সেটাতে ক্রস ছিল। ওকে, আর অ্যাডাপ্টার তো আগেই কাটা ছিল। আর 3টা প্যারামিটারে ডেঞ্জার সাইন, সরি 4টা প্যারামিটারে, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ, যে 4টাতে হচ্ছে ডেঞ্জার সাইন, একটাতে হচ্ছে ক্রস মার্ক। এবার দেখি প্রি প্রসেসিং করার পরে এটা কতটুকু ইমপ্রুভ হয়। ওকে, সো এই যে আমাদের অলরেডি হয়ে গেছে, আমরা একটু দেখি। দেখেন অ্যাজ ইট ইজ রয়ে গেছে আগের মতোই, ঠিক না? যে পার টাইল এই যে একটাতে ক্রস সাইন এখনো রয়ে গিয়েছে, আর হচ্ছে 4টাতে ডেঞ্জার সাইন রয়েছে, ঠিক না? সো ফার্স্ট পি দিয়ে প্রি প্রসেসিং করার পরও যেহেতু অ্যাজ ইট ইজ রয়েছে এবং ম্যাক্সিমামই পাস বা ডেঞ্জার সাইন আছে, সো আমরা ফার্দার এটাকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে যে ডেটাটা আমি দিয়েছি সেইটাতে আপনি র ডাটার ফার্স্ট কিউসি করবেন, দেখবেন যে খুবই বাজে অবস্থা। ঠিক আছে, কিন্তু আপনি যখন
ফার্স্ট পি দিয়ে প্রি প্রসেসিং করবেন, তখন দেখবেন অনেকগুলা প্যারামিটারে সে পাস করে যাবে। ঠিক আছে? সো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের মানে ডেটা প্রি প্রসেসিং স্টেপ গুলা। ঠিক আছে, যে আমরা কিভাবে স্যার যদি ইন কেস দেখা গেল যে ফার্স্ট পি করার পরেও অ্যাডাপ্টার কন্টেন্টে ক্রস আসতেছে, এরপরে হ্যাঁ স্যার কি করণীয়? এরপরও যদি আপনার হয়, তাহলে আপনার ভেন্ডর যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে অ্যাডাপ্টারের সিকোয়েন্সটা কি ছিল। ঠিক আছে, অ্যাডাপ্টারের সিকোয়েন্সটা তার কাছ থেকে এনে, হ্যাঁ, ওই ট্রিমোমেটিকের মধ্যে আপনি স্পেসিফাই করে দিবেন যে এই সিকোয়েন্সটাকে তুমি কেটে ফেলো। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে। সো আমি আপনাকে একটা ব্যাপার আশ্বস্ত করতে পারি যে ফার্স্ট পিতে আপনি যদি অটোমেটিক সেট করে দেন, ঠিক আছে, অ্যাডাপ্টার কন্টেন্টে সে ডেফিনেটলি পাস করবে। ঠিক আছে, কারণ অ্যাডাপ্টার যে কোনো একটা এন্ডে থাকে। ঠিক আছে, এবং একটা সিকোয়েন্সের জন্য, একটা ফাইলের জন্য, অর্থাৎ আমরা তো এই যে এখানে যেমন ডেটা সেটটা ইউজ করতেছি না, এমআরআই ডেটা সেট, যেটা R1 R2 দুইটার জন্যই একই অ্যাডাপ্টার ইউজ করছে। ঠিক আছে, তার মানে রিড গুলার সাথে কি অ্যাডাপ্টার কানেক্টেড হয়ে আছে। সো এই টুলস গুলা কিন্তু সহজে অ্যাডাপ্টারকে ধরতে পারে যদি অটোমেটিক সেট করে দেন। অনেক সময় যেটা হয়, ম্যানুয়ালে দিলে যদি টুলসটা যদি বুঝতে না পারে, ঠিক আছে, তখন তাকে স্পেসিফাই করে দিতে হয় যে এটা হচ্ছে অ্যাডাপ্টার সিকোয়েন্স, লেটস কাট ইট ডাউন। তখন সে অ্যাডাপ্টারটাকে কেটে আপনাকে প্রসেস ফাইল দিবে। ঠিক আছে, বাট ইউজুয়ালি যেটা হয় যে আপনি আপনাকে ভেন্ডর সিকোয়েন্স দিল, ঠিক আছে, আপনি সিকোয়েন্স করালেন, র সিকোয়েন্স নিয়ে আসলেন, এনে প্রথমবার ফার্স্ট কিউসি করলেন, হয়তো দেখলেন অ্যাডাপ্টার কন্টেন্টে সে ক্রস মার্ক হয়ে আছে, তার মানে অ্যাডাপ্টার এখনো রিমুভড হয়নি। সো আপনি সিকোয়েন্সটা আপলোড দিয়ে ফার্স্ট কিউসি চেক করার পরে এরপরে আপনি সেটাকে ফার্স্ট পি দিয়ে প্রসেস করলেন, করার পরে ফাইনাল যে প্রোডাক্টটা আসলো সেটাকে আবার ফার্স্ট কিউসি করলেই দেখবেন যে অ্যাডাপ্টার কন্টেন্ট রিমুভ হয়ে গেছে। ওকে। সো এই যে কোয়ালিটি কন্ট্রোলের যে পার্টটা, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটু আছে স্যার। আমি হ্যাঁ সাইমultaneously আর কি এটা করতেছি আপনার সাথে দেখা দেখিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবই আমার ফার্স্টে আপনি যে ডেটাটা দিয়েছেন সেটার মধ্যে চারটার মতো ক্রস সাইন আসছিল, আচ্ছা। বাট এখন জাস্ট একটা আসতেছে। বাট ওটা কেন আসতেছে বুঝতেছি না। ওটা হচ্ছে ওই যে ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্সটা আমি ফিক্স করতে পারতেছি না, আর বাকি গ্রিন আচ্ছা, আসতেছে। আহ, কে বলছেন কথাটা? আমি মহিবুর। মহিবুর। আচ্ছা মহিবুর, তার মানে অলরেডি প্র্যাকটিস করে ফেলছেন, রাইট? তার মানে আহ, আচ্ছা মহিবুর, আমি আপনাকে একটু কোহোস্ট করলে কি আপনি স্ক্রিনটা দেখাতে পারবেন? জি, ট্রাই করতে পারি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, আমরা একটু লাইভ দেখি, তাহলে আমার মনে হয় এই ব্যাপারগুলো আমাদের আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা যেহেতু মহিবুর হ্যান্ডসন নিজেই করতেছে, সো ইটস এ গুড ওয়ে। হ্যাঁ মহিবুর, আপনি কোহোস্ট করা আছে, আমি একটু দেখতে চাই ব্যাপারটা। স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। আচ্ছা, আমাকে একটু র ফাইলের ওয়েব পেজটা দেখান, র ফাইলের কিউসিটা দেখান, যেটা র ডেটা ছিল। সবাই একটু খেয়াল করেন। ঠিক আছে, সো মহিবুর, এখান থেকে কি বুঝতেছি আমরা? এখানে কি অ্যাডাপ্টার আছে না নেই? আছে। আছে, আছে বলেই ক্রস দেখাচ্ছে, ঠিক না? আর হচ্ছে পার বেস সিকোয়েন্স কন্টেন্ট, ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্স, এগুলাতে ক্রস মার্ক দেখাচ্ছে। ওকে, তারপর আপনি ফার্স্ট পি দিয়ে প্রি প্রসেসিং করছেন, রাইট? আচ্ছা, করার পরে তারপরে কিরকম আসছে? তারপরে আসছে হচ্ছে এরকম। হুম, তার মানে আমাদের মেইন কনসার্ন যেটা, সেটা অ্যাডাপ্টার, সেটা দেখছেন রিমুভ হয়ে গেছে কিন্তু, রাইট? জি স্যার। তার মানে ফার্স্ট পি ভালো কাজ করছে। আচ্ছা, আবার আরেকটা পার সিকোয়েন্স বেস কন্টেন্ট, ওইটা তো মনে হয় রেড মার্ক ছিল, ওইটা তো চলে আসছে, রাইট? আচ্ছা, এখন ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্সের জন্য আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি ফার্স্ট পিতে যান। হ্যাঁ, ফার্স্ট পিতে গিয়ে ওই যে ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্স অ্যানালাইসিস, দেখেন নিচের দিকে একটা অপশন আছে, এইটাকে দেখেন এনাবল নো করা, এটা কিন্তু ডিসেবল হয়ে আছে। এটাকে আপনি একটু ইয়েস করে দিয়ে দেখতে পারেন।
ঠিক আছে? না, আপনার টুলস রান সিলেক্ট করা আছে, ডেটা সিলেক্ট করা ছিল? সিলেক্ট করা তো মেবি দিল না। আচ্ছা, সরি। ঠিক আছে, আচ্ছা আপনি এটা করে দেখেন সেই র ডেটার ক্ষেত্রে। মানে আপনি র ডেটাকে আগে যেভাবে প্রি প্রসেস করছেন ফার্স্ট পি, এবার শুধু ওইটাকে ইয়েস দিয়ে করে দেখেন, করে দেখেন যে আপনার ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্স গুলো আসলে কারেক্টেড হয় কিনা। ঠিক আছে? ঠিক আছে মহিবুর, আপনি তাহলে এটা অফ করেন, আমরা একটু সামনে এগোই, আমরা পরে শুনবো আপনার কাছ থেকে, সমস্যা নেই। এই ধরনের প্রবলেম কি আর কেউ ফেস করছেন বা করতেছেন আপনারা? এনিবডি? আচ্ছা, কারো যদি এই ধরনের প্রবলেম মানে পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। ঠিক আছে? তাহলে আমরা সহজেই এই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে পারবো। আর এখন যদি না করে থাকেন তাহলে ক্লাস শেষে করবেন, আমরা নেক্সট ডে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। বাট মহিবুর, ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্সের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, যদি এটাতে ক্রস সাইন এরপরও থেকেও যায়, ঠিক আছে, আমি বলবো যে আপনি এটা নিয়ে ফার্দার কাজ করতে পারেন, কারণ আমাদের ভাইটাল যে প্যারামিটার গুলা সেখানে সে খুব ভালোভাবে পার পেয়ে গেছে। ঠিক আছে? ওকে, সো এই ছিল আমাদের প্রি প্রসেসিং। ঠিক আছে, এখন আমরা একটা ছোট লেকচারে যাব যে প্রি প্রসেসিং এর পরে আসলে আমরা কি করব। প্রি প্রসেসিং এর পরে আমরা যে কাজটা করব সেটাকে আমরা বলতেছি অ্যাসেম্বলি। ঠিক আছে? আসলে পুরা ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করি। ঠিক আছে, পুরা ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করি, ধরেন আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন। ঠিক আছে? তো ঢাকা থেকে চিটাগং নিয়ারলি অ্যাবাউট 200 কিলোমিটার ধরেন। ঠিক আছে? সো আপনি প্রথমে 10 কিলোমিটার গেলেন, এরপরে সেখান থেকে 15 কিলোমিটার গেলেন, 20 কিলোমিটার গেলেন, এভাবে ধাপে ধাপে আপনি 200 কিলোমিটার পার হলেন। ঠিক আছে? সো এখন আপনি 200 কিলোমিটার গেলেন, যে পার হলেন, সেটা কিভাবে বুঝবেন? আপনি যেটা করবেন যে 10, 15 যত যত কিলোমিটার গিয়েছেন সেটাকে যোগ করবেন, যোগ করলেই তো 200 হবে। ঠিক না? সো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা জানি যে ইকোলাইয়ের জিনোম, সাপোজ ধরেন ইকোলাই, তার জিনোম সাইজ হচ্ছে নিয়ারলি অ্যাবাউট 5 মেগাবেজ। ঠিক আছে? সো আমাদের কাছে এতক্ষণ যে রিড গুলা ছিল এগুলো ছিল 250 বেস পেয়ার নিয়ারলি, ঠিক না? সো আমরা এখন একটার পর একটা রিড জোড়া দেব। ওকে, জোড়া দিয়ে আমরা 5 মেগাবেজের একটা জিনোম দাঁড় করানোর চেষ্টা করব। এই যে রিড গুলা জোড়া দিয়ে আমরা একটা জিনোম দাঁড় করাবো, এই প্রসেসটাকেই বলা হচ্ছে অ্যাসেম্বলি। ঠিক আছে? সো রিড গুলো আমরা কিভাবে জোড়া দেব সেটা আমরা একটু পরে দেখবো। এই এই ব্যাপারটাকে বলা হচ্ছে সিকোয়েন্স অ্যাসেম্বলি বা ডেটা অ্যাসেম্বলি। ঠিক আছে? আচ্ছা, অ্যাসেম্বলিতে যাওয়ার আগে এই প্রি প্রসেসিং এর স্টেপগুলো আমাদের ম্যানুস্ক্রিপ্টে আমরা কিভাবে মেনশন করতে পারি সেটা আমরা একটু ডিসকাস করি। আপনারা এইভাবে লিখতে পারেন, জাস্ট যে একটা হেডিং দিতে পারেন যারা ম্যানুস্ক্রিপ্টের জন্য কাজ করবেন, যে ডিএনএ সিকোয়েন্সিং অ্যান্ড ডেটা প্রি প্রসেসিং। ঠিক আছে, দিয়ে লিখতে পারেন যে আফটার গেটিং দ্য র সিকোয়েন্সেস উই চেক দ্য কোয়ালিটি অফ র সিকোয়েন্সেস ইউজিং ফাস্ট কিউসি। ঠিক আছে, দেন অ্যাডাপ্টার ওয়াজ স্ট্রিমড ইউজিং ট্রিমোমেটিক অর ফাস্ট পি। ওকে, দেন উই চেক দ্য কোয়ালিটি এগেইন। চেক করার পরে তারপরে লিখবেন যে আফটার চেকিং দ্য কোয়ালিটি দেন উই গো ফর অ্যাসেম্বলি। ঠিক আছে? সো আমরা আমাদের এখন নেক্সট স্টেপে চলে যাব, যে অ্যাসেম্বলি। সো অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য আমরা একটা জাস্ট ছোট একটা লেকচার, এটা আমাদের জানা দরকার। আচ্ছা, এখন আসি যে অ্যাসেম্বলিটা আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, অ্যাসেম্বলিটার বোঝার জন্য আমি জাস্ট, আচ্ছা অ্যাসেম্বলি ব্যাপারটা কি আপনারা একটু এখানে খেয়াল করেন। ধরেন এইটা হচ্ছে একটা জিনোম, এই যে আমি যে দাগটা দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনোম, সাপোজ এটা ইকোলাইয়ের জিনোম। কিন্তু আমার যখন এই জিনোমটাকে সিকোয়েন্স করা হয়েছে তখন আমি কি বলছিলাম, যে এটাকে বিভিন্ন ফ্র্যাগমেন্ট করা হয়েছে, ধরেন এইটুকু এইটুকু, এরকম বিভিন্ন ফ্র্যাগমেন্ট জেনারেট করা হয়েছে। ঠিক আছে? সো ফ্র্যাগমেন্ট জেনারেট করার পরে যে আউটপুট গুলো আসছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিড। রিড গুলা কিরকম, এই যে এরকম ছোট ছোট রিড। ঠিক আছে? এখন এই রিড গুলাকে যদি আমি জোড়া দেই তাহলেই তো আমি এই জিনোমটা পাবো। ঠিক আছে? এই প্রসেসটাকেই বলতেছি আমরা অ্যাসেম্বলি। তো সবাই কি অ্যাসেম্বলির ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার।
আচ্ছা, এখন আসি যে অ্যাসেম্বলি আসলে আমরা কিভাবে করতে পারি। অ্যাসেম্বলি আমরা দুই ভাবে করতে পারি, একটাকে বলা হচ্ছে ডি নভো অ্যাসেম্বলি, আরেকটা হচ্ছে রেফারেন্স বেসড অ্যাসেম্বলি। ওকে, সো এই দুইটার ব্যাপারটা কিরকম, আমরা গতকাল এটা একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে আমি আপনাকে একটা ওই যে পাজল মিলানোর কথা বলেছিলাম, ঠিক আছে, যে একজন মানুষের ছবি, ঠিক আছে, তার অনেকগুলা পাজল আছে যেগুলো এলোমেলো, আপনাকে দিয়ে বলা হইলো যে আপনি পাজল গুলা মিলে এই মানুষের ছবিটা রেডি করেন, ঠিক আছে। আপনার সামনে একটা মানুষের ছবি দেয়া আছে। ওকে, সো আপনার সামনে যে ছবিটা দেয়া আছে সেটা হচ্ছে রেফারেন্স। সো আপনি যে কাজটা করবেন, সেই ছবিটা দেখে দেখে সেই পাজল গুলা একটার পর একটা বসাবেন। সো বসানোর পরে আপনার পাজল গুলা যখন সেই ছবির মতো হবে, তখন আপনি বলবেন যে কাজটা সাকসেসফুলি হয়ে গেছে। সো এই যে সামনে একটা মানুষের ছবি বা রেফারেন্স রেখে যখন আপনি অ্যাসেম্বলি করতেছেন, এটাকে বলতেছে রেফারেন্স বেসড অ্যাসেম্বলি। এটার মানেটা কি, যে অ্যাসেম্বলি ধরেন আপনার ব্যাকটেরিয়াটা আপনি জানেন সুডোমোনাস অ্যারুজিনোসা, ঠিক আছে। সো আপনি সুডোমোনাস অ্যারুজিনোসার একটা রেফারেন্স সিকোয়েন্স নিলেন, নিয়ে তারপর আপনার যে সিকোয়েন্সটা আছে সেটা দিয়ে অ্যাসেম্বলি করলেন। তাহলে যেটা হবে যে সিউডোমোনাস অ্যারোজিনোসার সাথে রেলিভেন্ট যে রিড গুলা সেগুলা অ্যাসেম্বলড হয়ে সিউডোমোনাস অ্যারোজিনোসার একটা জিনোম তৈরি করবে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে ডি নভো অ্যাসেম্বলি। ডি নভো অ্যাসেম্বলির ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন রেফারেন্স বেস সিকোয়েন্স মানে ইউজ করলেন না, ঠিক আছে। ডি নভো অ্যাসেম্বলিতে যেটা হয় যে একটা সিকোয়েন্সের শেষের সাথে আরেকটা সিকোয়েন্স, ঠিক আছে, যে ওভারল্যাপিং যে রিজিয়নটা, ঠিক আছে, সো সেটাকে ম্যাচ করে করানো হয়। কিভাবে, এই ছবিটা খেয়াল করেন, ধরেন এই ডিএনএটা, এই যে বড় একটা ডিএনএ, ঠিক না, এই ডিএনএর এই পার্টিকুলার ফ্র্যাগমেন্ট, ঠিক আছে, এই পার্টিকুলার ফ্র্যাগমেন্টটা যখন রিড আকারে সিকোয়েন্স হয়েছে, ঠিক আছে, তখন এইরকম অনেকগুলা সিকোয়েন্স তৈরি করে, ঠিক আছে, ঠিক আছে, এই ধরনের। খেয়াল করেন এই যে এই জায়গাটুকু কি ওভারল্যাপ না দুই সিকোয়েন্সের মধ্যে, আবার এই জায়গাটুকু কি ওভারল্যাপ, আবার এই জায়গাটা ওভারল্যাপ। সো এই ওভারল্যাপ রিজিয়ন গুলা যদি আপনি মার্জ করে ফেলেন, দেখবেন যে একসময় কিন্তু আপনি এই সিকোয়েন্সটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই মেকানিজমটাকে বলা হয় হচ্ছে ডি নভো অ্যাসেম্বলি, ঠিক আছে। আপনারা যদি এখানে ছবিটা খেয়াল করেন, এই ছবিটাতে ভালো বোঝা যাবে। যেমন এই রিডটা, এইটা হচ্ছে একটা রিড, এইটা একটা রিড, এই একটা রিড, ঠিক আছে। এই যে উপরের লাইনে যে দুইটা রিড, এর মাঝখানে কিন্তু একটা রিজিয়ন ফাঁকা, ঠিক না। আবার এই পরের যে দুইটা লাইন, তার মধ্যে কিন্তু আবার এই জায়গাটুকু আছে, ঠিক আছে। আবার খেয়াল করেন প্রথম লাইনের এই দুইটা রিজিয়নের মাঝখানে কিন্তু ফাঁকা, কিন্তু সেকেন্ড লাইনে কিন্তু আবার এই রিজিয়নটুকু আছে। আপনি যখন এই চারটা লাইনের বিভিন্ন রিড গুলাকে মার্জ করবেন, তখন কিন্তু আপনি একটা লম্বা সিকোয়েন্স পেয়ে যাবেন, ঠিক আছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ডি নভো অ্যাসেম্বলি। এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? জি সবাই বুঝতে পারছেন? কারো যদি কোশ্চেন ইয়েস থাকে স্যার। প্লিজ বলবেন, ঠিক আছে, কারো কোশ্চেন থাকলে। ওকে, ওরে বাপরে এগুলা কি হয়ে গেছে। আচ্ছা, এখন আসি যে অ্যাসেম্বলি করার পরে আপনারা কি দেখতে পারতেছেন কন্টিক্স ভার্সেস স্ক্যাফোল্ড জি একটা স্যার। স্লাইড। আচ্ছা, এখন এই ব্যাপারটা একটু খেয়াল করেন, এইটা এখানে আরো সহজভাবে বোঝা যাবে, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে আমার জিনোম, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল জিনোম। আমি কি চাই, সিকোয়েন্স করার পরে এই অংশটুকু পুরোপুরি রিভিল করতে চাই, এই যে জিনোমটাকে আমি পেতে চাই, ঠিক আছে। কিন্তু ইনস্ট্রুমেন্ট আমাকে কি দিচ্ছে, এই যে রিড দিচ্ছে, এই যে রিড গুলা, ঠিক আছে। এই যে আমরা বললাম যে একটা ফাইলের মধ্যে 1.7 মিলিয়ন রিড, ঠিক আছে, যাদের সাইজ 35 থেকে 251। ওকে, সো এই যে দেখেন, এই যে এই জায়গাটুকু হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ন, ঠিক আছে, এই জায়গাটুকু। ওকে, সো দেখেন ওভারল্যাপিং রিজিয়ন গুলাকে মার্জ করে করে সে যেটা তৈরি করতেছে সেটা হচ্ছে কন্টিগ, ঠিক আছে। ধরেন এই অংশটুকুকে সে মার্জ করে এরকম একটা ফাস্তা ফাইল তৈরি করছে, এটাকে বলা হচ্ছে কন্টিগ। ওকে, আবার দেখেন এইখানে সেপারেট একটা কন্টিগ তৈরি হয়েছে, ঠিক আছে। এইখানেও খেয়াল করেন যে দেখেন
আলাদা কন্টিক তৈরি হয়েছে। এইখানে আলাদা কন্টিক তৈরি হওয়ার মানে হচ্ছে এই অংশটুকুকে সে মার্জ করার পরে সে এরকম একটা সিকোয়েন্স পেয়েছে, ঠিক আছে? কিন্তু এর পরের যে অংশটুকু সেটা মিসিং। ওকে, অর্থাৎ এইখানে সে ওভারল্যাপিং কোনো রিজিয়ন পায়নি। এরপরে যেখানে সে মিলাতে পেরেছে, ঠিক আছে, সেখান থেকে সে নতুন একটা কন্টিক তৈরি করছে, ঠিক আছে? এজন্য আপনি যখন অ্যাসেম্বলি করবেন দেখবেন যে অনেক কন্টিক তৈরি হয়। কন্টিক মানে হচ্ছে সহজ কথা যে ওভারল্যাপিং রিজিয়ন গুলা মিলানোর পরে যখন সে একটা লং সিকোয়েন্স তৈরি করে, একটা কন্টিনিউয়াস সিকোয়েন্স তৈরি করে, তখন সেটাকে আমরা বলি কন্টিগ। ওকে, এখানে মজার ব্যাপার হচ্ছে কেউ কি বলতে পারবেন যে যদি এইরকম হয় যে আপনি এই যে জিনোমটা পেতে গিয়ে যদি 40টা কন্টিগ পান, ঠিক আছে, তাহলে এর মধ্যে কি কোনো মিসিং অংশ আছে না নাই? কেউ কি বলতে পারবেন? থাকতে তো পারে না। আসলে কন্টিগ তখনই তৈরি হয়, মাল্টিপল কন্টিগ, যখন মিসিং রিজিয়ন থাকে। অর্থাৎ কোনো কি বলে এটাকে, যে ওভারল্যাপিং ওভারল্যাপিং রিজন। রিজিয়ন যখন থাকে না, তখনই সে কন্টিগ তৈরি করে, ঠিক আছে? সো এই ধরনের অ্যাসেম্বলিকে আমরা বলি ড্রাফট জিনোম, ঠিক আছে? ড্রাফট জিনোম কেন বলি? কারণ কিছু অংশ মিসিং থাকে। মিসিং থাকতে বলেই সেখানে সে কন্টিগ জেনারেট করে, মাল্টিপল কন্টিগ জেনারেট করে। যেমন দেখেন, এইখানে সিকোয়েন্সটা কমপ্লিট, কোনো গ্যাপ নাই, ঠিক আছে? কিন্তু যখন সে কন্টিগ অ্যাসেম্বলি করতে গেল, তখন মাঝখানে কিন্তু এই অংশটুকু মিসিং হয়ে গেল। মিসিং হওয়ার কারণে দুইটা সেপারেট কন্টিগ তৈরি হলো, ঠিক আছে? তার মানে কিন্তু আপনি পুরো জিনোমটা পেলেন না। ওকে, সো এই জন্য এটাকে বলা হয় ড্রাফট জিনোম, ঠিক আছে? এখন আমি যদি বলি যে কমপ্লিট জিনোম, তাহলে কমপ্লিট জিনোম আমরা কিভাবে বুঝতে পারি? কেউ বলতে পারবেন? যে যদি কোনো গ্যাপ না থাকে সিকোয়েন্সের মধ্যে, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? কনটেক্সট গুলো হচ্ছে গিয়ে এরকম ফাঁকা ফাঁকা থাকবে না, একটা কনটেক্সট থাকবে। কন্টিক থাকবে, কয়টা কন্টিগ থাকবে? একটা থাকবে। পুরোটাই এক। এক্স্যাক্টলি, ভেরি গুড, এক্সেলেন্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে অ্যাসেম্বলি করার পরে যদি আপনি একটা কন্টিগ পান, ঠিক আছে, তার মানে সেটা হচ্ছে কমপ্লিট জিনোম, মানে তার মধ্যে কোনো গ্যাপ নাই, ঠিক আছে? আর আপনি যদি মাল্টিপল কন্টিগ পান, তার মানে তার মধ্যে গ্যাপ আছে, তখন সেটাকে কিন্তু আপনি 100% কমপ্লিট বলতে পারবেন না, তখন আপনি তাকে বলবেন ড্রাফট জিনোম। ওকে, বুঝাইতে পারছি এই ব্যাপারটা? জি স্যার। জি স্যার। এই জিনিসটা আপনাদের বারবার আসবে এরপরে অ্যানালাইসিস গুলাতে, এবং আপনি যখন পেপার করতে যাবেন, ঠিক আছে, তখন আপনাকে কিন্তু এইভাবে লিখতে হবে। আপনার যদি ধরেন একটা হোল জিনোমের জন্য আপনি 70টা কন্টিগ পেলেন, আপনি যদি পেপারে লেখেন যে কমপ্লিট জিনোম, ঠিক আছে, পেপার রিজেক্ট করে দিবে, কারণ 70টা কন্টিগ মানে এখানে অনেক মিসিং জায়গা আছে, ঠিক আছে? সো সেটাকে আপনি কমপ্লিট জিনোম বলতে পারেন না। কমপ্লিট জিনোম তখনই বলতে পারবেন যদি এক কন্টিগের মধ্যে পুরা জিনোমটা চলে আসে, ঠিক আছে? সো আপনি যদি গুগল স্কলারে সার্চ দেন যে কমপ্লিট জিনোম অফ ইকোলাই বা কমপ্লিট জিনোম অফ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, তাহলে দেখবেন ভিতরে লেখা আছে যে একটাই কন্টিগ, মানে এইখানে আর আমরা কন্টিগ বলতে পারি না, যেহেতু একটাই, সো এটাই ফুল জিনোম। আবার আমাদের অনেক পেপার আছে যেখানে দেখবেন যে 400-500 কন্টিগও চলে আসে, তার মানে সেটা হচ্ছে ড্রাফট জিনোম, ঠিক আছে? সো আমরা যখন নেক্সট টাইম এরপরে যখন আমরা এই সিকোয়েন্সটাকে অ্যাসেম্বলি করতে যাব, তখন কন্টিগও দেখব, আবার এর সাথে আরেকটা অপশন আসবে, সেটাকে বলা স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড মানে হচ্ছে এই কন্টিগ গুলাকে আবার টুলস গুলো জোড়া দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু জোড়া দিতে গিয়ে সে এরকম মাঝখানে মিসিং রিজিয়ন তৈরি হতে পারে, ঠিক আছে? সেটাকে বলা হয় স্ক্যাফোল্ড। ওকে, সো কেউ কি বলতে পারবেন কন্টিগ জোড়া দিয়ে যদি স্ক্যাফোল্ড হয়, ঠিক আছে, তাহলে কি স্ক্যাফোল্ডের সংখ্যা কমবে না বাড়বে? স্যার অবশ্যই কমবে। অবশ্যই কমবে, ভেরি গুড। সো আমরা যখন এরপরে সামনে এই কি বলে অ্যাসেম্বলি করব, তখন দেখবো যে যে টুলসটা ইউজ করব সে কন্টিগও তৈরি করবে, স্ক্যাফোল্ডও তৈরি করবে, ঠিক আছে? ইউজুয়ালি যেটা হয় দেখা যায় যে কন্টিগের থেকে স্ক্যাফোল্ডের সংখ্যা অনেক কম হয়,
কিন্তু অনেক ক্ষেত্রে কন্টিগ এবং স্ক্যাফোল্ডের সংখ্যা একই হতে পারে। ঠিক আছে, যেমন দেখা যেতে পারে যে হ্যাঁ 72টা কন্টিগ 72টা স্ক্যাফোল্ড দেখাচ্ছে, তার মানে হচ্ছে টুলসটা আসলে আর কন্টিগকেও জোড়া দিতে পারে নাই। ঠিক আছে, সো কন্টিগ বা স্ক্যাফোল্ড থাকলে সেটাকে আমরা বলতেছি গ্রাফট জিনোম। ঠিক আছে, সো এই এই মেকানিজমটা আমরা পুরো বুঝতে পারছি যে কন্টিগ এবং স্ক্যাফোল্ড কি, কারণ আমাদের এরপরে অ্যাসেম্বলি যখন করব তখন এই ব্যাপারগুলো আসবে। ওকে, জি স্যার। স্যার একটা কোশ্চেন, স্যার হ্যাঁ ডেফিনেটলি কোশ্চেন নিতে চাই। ড্রাফট জিনোম থেকে আমরা যদি এরকম মিসিং পার্ট থাকে তাহলে তো হচ্ছে ওখানে আমি যদি কোনো স্পেসিফিক জিন অ্যানালাইজ করতে চাই, সাপোজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন দেখতে চাই, এখন হ্যাঁ, ওটা যদি মিসিং পার্টের মধ্যে পড়ে যায় তখন তো আমার ডেটা অ্যানালাইসিসে তাহলে অনেক গ্যাপ থেকে যাবে না? না ড্রাফট জিনোম এইখানে যদি আমি, আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। আসলে আমরা ডিটেক্ট করতে পারি যে কতটুকু মিসিং। হ্যাঁ, মানে আমরা জিনোমের কমপ্লিটনেস মেজার করতে পারি, যেমন কমপ্লিট জিনোম হলে তার কমপ্লিটনেস কত পার্সেন্ট হবে বলেন তো, তো বলতে পারবেন? 100%। 100% ডেফিনেটলি। আর যেহেতু কন্টিক যখন হচ্ছে তার মানে কিছু মিসিং হচ্ছে, ঠিক না? সো আমরা তার কন্টিক যখন ড্রাফট জিনোম হয় তখন তার আপনার কমপ্লিটনেস মেজার করতে পারি। দেখা যায় যে 99.7% বা 98%, 96%। হ্যাঁ, কিছু রেসিস্ট্যান্ট জিন তো অবশ্যই মিসিং হতে পারে, বাট ইউজুয়ালি মিসিং জিন আসলে এইখানে খুব একটা, মানে ভাইটাল জিনগুলো আসলে খুব একটা মিসিং হয় না। ঠিক আছে, এগুলা জিনোমের মধ্যে চলে আসে। ঠিক আছে, তারপরে যদি এরকম মিসিং হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যে কাজ করতে পারেন যে একটা রেফারেন্সের সাথে আপনি অ্যালাইন করে দেখতে পারেন। ঠিক আছে, অ্যালাইন করে যদি দেখেন যে হ্যাঁ আহ, আপনার ওই জিনের হয়তো একটা ফ্র্যাগমেন্ট আছে কিন্তু যেটা রেফারেন্সের সাথে মিলে যাচ্ছে, তখন কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারেন যে এই জিনটাই মিস হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? সো জি এরকম স্যার, বুঝতে সিনারিও পেরেছি। যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয় হচ্ছে কোনো একটা রেফারেন্সের সাথে অ্যালাইন করে দেখা। ঠিক আছে, আচ্ছা তারপরে কে কোশ্চেন? স্যার এখানে যে কনটেক্সট গুলা হচ্ছে কি স্ক্যাফোল্ডে কনভার্ট হলো, এই যে হ্যাঁ, জয়েনিংটা হলো মাঝখানে, এটা মূলত এই সিকোয়েন্স গুলো আসলে কি সিকোয়েন্স? ও আচ্ছা, আননোন সিকোয়েন্স এগুলো? এইটা হচ্ছে ওই যে মিসিং সিকোয়েন্স গুলা। ঠিক আছে, আসলে কন্টিগ আর স্ক্যাফোল্ডের মধ্যে যেটা হয় যে যখন টুলস এটাকে জেনারেট করে তার অ্যালগোরিদম আছে। ঠিক আছে, ডি ব্রুইন গ্রাফ বলে, ঠিক আছে, বা কেমার বেসড মেথড বলে। ঠিক আছে, তো এক একটা টুলস এর এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে। তো তারা কন্টিগ এবং স্ক্যাফোল্ড, যেমন স্পেডস নামের একটা টুলস আছে, সে কন্টিগ এবং স্ক্যাফোল্ড দুইটাই জেনারেট করে। তো আপনি যেটা সংখ্যা কম সেটা নিয়ে আপনার কাজ করা সুবিধাজনক। ঠিক আছে, আবার ধরেন আহ ইউনিসাইক্লার নামের একটা টুলস আছে, সে শুধুমাত্র কন্টিক জেনারেট করে, স্ক্যাফোল্ডারই করে না। তার সে আবার লং রিড সিকোয়েন্সের মধ্যে ভালো জোড়া দিতে পারে। ঠিক আছে, সো কন্টিগ এবং স্ক্যাফোল্ডকে যদি আমি বলি তাহলে এই যে মাঝখানের যে মিসিং রিজিয়ন, এটা কেন তৈরি হয়, কারণ ওই রিড গুলার মধ্যে হয়তো ওভারল্যাপিং রিজিয়নটা সে খুঁজে পায় না। ঠিক আছে, সে যখন খুঁজে পায় না তখন এখানে মিসিং রিজিয়ন তৈরি হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কোনো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আহ, আসলে আমরা আহ, একটু পরে যে কি কি কাজ করব। ঠিক আছে, আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এই যে অ্যাসেম্বলি অফ প্রসেস রিড, এই পার্টিকুলার পার্টটা আমরা দেখব। ঠিক আছে, যে এই যে আমরা সিকোয়েন্সকে যে প্রসেস করলাম না, সিকোয়েন্সকে প্রসেস করলাম না আমরা ওই যে ফার্স্ট পি দিয়ে, সেই প্রসেস সিকোয়েন্স গুলা বা রিড গুলাকে কিভাবে আমরা জোড়া দিয়ে ব্যাকটেরিয়ার জিনোমটাকে আমরা রিকভার করতে পারি। ঠিক আছে, সো এটার জন্য আমরা মাল্টিপল টুলস দিয়ে এখন অ্যানালাইসিস করে দেখব। ঠিক আছে, ওকে, আমরা মনে হয় 3-4 মিনিটের একটা ছোট বিরতি নেই। ইন দা মিন টাইম যারা সামনে ল্যাপটপ আছে তারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে পারেন, এবং আপনাদের যা কোশ্চেন এটা আমরা একটু পরে নিতে পারি। ঠিক আছে, জাস্ট 3-4 মিনিটের একটা বিরতি, হ্যাঁ।
ওকে, আমরা শুরু করি আবার, ঠিক আছে। এখন আমরা যে ব্যাপারটা দেখবো যে আমরা এখন সিকোয়েন্সকে কিভাবে বা রিড গুলাকে কিভাবে অ্যাসেম্বলি করব, ঠিক আছে। আহ, এই পার্টটাই হচ্ছে সিকোয়েন্স প্রসেসিং এবং অ্যানালাইসিসের ক্ষেত্রে সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, ঠিক আছে। কারণ রিড গুলো অ্যাসেম্বলি করার পরে আপনি ব্যাকটেরিয়ার জিনোমটা পেয়ে যাবেন, ঠিক আছে, যেটা আপনার সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস, ঠিক আছে। আপনি ব্যাকটেরিয়ার যখন হোল জিনোম সিকোয়েন্সিং করতেছেন তখন আপনাকে রিড হিসেবে দিচ্ছে, কিন্তু আপনি তো চান ব্যাকটেরিয়ার জিনোমটা, অর্থাৎ সেটা যদি 5 মেগাবেজ হয় বা 6 মেগাবেজ ব্যাকটেরিয়ার জিনোমের সাইজ, সেটা আপনি কিভাবে পাবেন? তো সেটাই পাবেন হচ্ছে অ্যাসেম্বলি করে। এবং আমার কাছে এই স্টেপটা সবচেয়ে বেশি ক্রুশিয়াল মনে হয়, কারণ আমরা যখন অ্যাসেম্বলড ফাইলটা পেয়ে যাব এরপরে বাকি কাজগুলা জাস্ট ভেরি ইজি, ঠিক আছে। এরপরে বাকি কাজগুলা হচ্ছে জাস্ট ইনপুট অ্যান্ড টেকিং রেজাল্ট, ঠিক আছে। সো আমরা আহ, 2টা বা 3টা টুলস এর মাধ্যমে কিভাবে অ্যাসেম্বলি করতে পারি এই ব্যাপারটা আমরা একটু দেখি, ঠিক আছে। সো আমরা অ্যাসেম্বলি করার জন্য যে টুলসটা ইউজ করব তার নাম হচ্ছে স্পেডস, ঠিক আছে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, দেখেন, SPADES, স্পেডস, ঠিক আছে। এটা লিখে সার্চ দিলেই আপনি এখানে দেখতে পাবেন SPADES, SPA বড় হাতের, ডেস হচ্ছে ছোট হাতের। এটার নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ জিনোম অ্যাসেম্বলার বা এরকম একটা নাম, ঠিক আছে। এবং আহ, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্টলি ইউজ টুলস ফর জিনোম অ্যাসেম্বলি, ঠিক আছে। এর অ্যালগরিদমটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়েল অ্যাপ্রুভড, ঠিক আছে। এজন্য সাধারণত রিভিউয়াররা অনেক সময় কোশ্চেন করে যে স্পেডস বাদে তুমি অন্য কেন অ্যাসেম্বলার ইউজ করছো, বা স্পেডস ইউজ করে দেখছো কিনা, ঠিক আছে। এরকম কোশ্চেন অনেক সময় আপনি পেপার পাবলিশ করতে গেলে কোশ্চেন আসতে পারে, ওকে। আচ্ছা, এখন স্পেডস এর ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসেম্বলি করব এবং তার মেকানিজমটা কি, একদম নিচের দিকে গেলে পেয়ে যাবেন ওই যে হেল্প অপশনে, ঠিক আছে। স্পেডস মানে কি, তার অ্যালগরিদম কি, আপনি যদি স্পেডস এর মাধ্যমে অ্যাসেম্বলি করতে চান আপনার ফাইলটাকে কি ফরম্যাটে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা লং লিস্ট দেওয়া আছে যে স্পেডস আপনাকে কি কি আউটপুট দিবে, ঠিক আছে। প্রচুর, মানে সে বিভিন্ন ধরনের আউটপুট জেনারেট করতে পারে, বাট আমাদের আসলে সব আউটপুট দরকার হয় না, ওকে। এখন আমরা একটু এখান থেকে দেখি স্পেডস দ্বারা আমরা কিভাবে অ্যাসেম্বলি করতে পারি। দেখেন, সবার উপরে আছে কি অপারেশন মোড, ঠিক আছে। এইখানে যদি ক্লিক করেন দেখবেন যে কয়েকটা অপশন আছে: অনলি অ্যাসেম্বলার, অনলি এরর কারেকশন, অ্যাসেম্বলি অ্যান্ড এরর কারেকশন। সো ডিফল্টে দেখেন অ্যাসেম্বলি অ্যান্ড এরর কারেকশন আছে, সো আমরা এটাকেই সিলেক্ট করব, ওকে। সো অ্যাসেম্বলিও করবে, আর যদি কোনো এরর পায় সেটাকেও সে কারেক্ট করার চেষ্টা করবে তার অ্যালগোরিদম দিয়ে। নিচে দেখেন টু রান এরর কারেকশন রিডস শুড বি ইন ফাস্ট কিউ ফরম্যাট, ওকে। আচ্ছা, এরপরে এখানে সিলেক্ট করতে হবে সিঙ্গেল এন্ড না পেয়ার্ড এন্ড, ওকে। আচ্ছা, এইখান থেকে আমরা সিলেক্ট করে দিব পেয়ার্ড এন্ড ইন্ডিভিজুয়াল ডেটা সেট, ওকে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে এইখানে যখন আমি পেয়ার্ড এন্ড ইন্ডিভিজুয়াল ডেটা সেট সিলেক্ট করব, এইখানে কি আমাদের র ডেটা দিব নাকি ফাস্ট পি দিয়ে প্রসেস করা ডেটা দিব? প্রসেস করা ডেটা। ডেফিনেটলি প্রসেস করা ডেটা, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, কেউ আবার র ডেটা এখানে দিতে যাবেন না, ঠিক আছে। কারণ সেখানে অ্যাডাপ্টার থাকলে কিন্তু অ্যাসেম্বলিটা বৃথা যাবে। সো আমরা এখানে দেখি এই যে ফার্স্ট পি দিয়ে অ্যাসেম্বলি করা যে ডেটা ছিল, এখানে রিড ওয়ান এর আউটপুট আমি সিলেক্ট করে দিই, R1 ফরওয়ার্ড রিড, আরেকটা হচ্ছে R2, ঠিক আছে, রিড। আর বাকি যে অপশনগুলো নিচে আছে, ঠিক আছে, এগুলো আমরা অ্যাজ ইট ইজ রাখি, ওকে, যেভাবে আছে। তবে দুই একটা জিনিস আমরা একটু খেয়াল করি যে এখানে কতগুলা ব্যাপার আছে, যেমন অ্যাডিশনাল রিড ফাইলের নিচে কতগুলো অপশন আছে। যেমন একটা দেখেন আইসোলেট মোড আছে, আইসোলেট মোড হচ্ছে হাইলি রেকমেন্ডেড ফর হাই কাভারেজ আইসোলেট, অর্থাৎ আপনার সিকোয়েন্সের ডেপথ যদি অনেক বেশি হয়, ঠিক আছে, আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, ওকে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কেয়ারফুল মোড আছে। কেয়ারফুল মোডের এখানে আবার লেখা আছে অনলি রেকমেন্ডেড ফর স্মল জিনোমস, ওকে। সো ব্যাকটেরিয়ার জিনোমের ক্ষেত্রে কেয়ারফুল মোড ব্যবহার না করাই ভালো। সো স্মল জিনোম কাদের, যেমন ভাইরাসের বা ব্যাকটেরিওফেজের, ঠিক আছে, তাদেরটা অ্যাসেম্বলি করতে গেলে আপনি এখানে কেয়ারফুল মোড সিলেক্ট করে দিতে পারেন, ওকে। আদারওয়াইজ এখানে অ্যাজ ইট ইজ যেভাবে আছে আমরা সেভাবেই রাখবো। আর বাকি যা আছে অপশন সবই আমরা নিচ্ছি, ওকে।
আর আরেকটা হচ্ছে এই যে দেখেন ফ্রেড কোয়ালিটি অফসেট, ঠিক আছে। ফ্রেড কোয়ালিটি অফসেটের ক্ষেত্রে এটা হচ্ছে ফ্রেড কোয়ালিটি স্কোর কত হলে, ঠিক আছে, তাদেরকে আপনি অ্যাসেম্বলির জন্য সিলেক্ট করবেন, ঠিক আছে। অনেক সময় বলে যদি স্যাঙ্গার সিকোয়েন্সিং এর ডেটা হয় তাহলে 33, ইলুমিনার ক্ষেত্রে 64, বাট এইখানে অটো দেওয়াই ভালো, কারণ অ্যালগরিদম তাহলে নিজে নিজেই ডিটেক্ট করবে যে সবচেয়ে ভালো হবে অ্যাসেম্বলি করতে গেলে তার কোন 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 স্কোরটাকে সিলেক্ট করা উচিত, ঠিক আছে। সহজ কথা, ডিফল্টে সে অপটিমাম পারফরমেন্স দেখায় এজন্য, ওকে। আর লাস্টে হচ্ছে অ্যাসেম্বলির আউটপুট হিসাবে আপনি কি কি ফাইল চান, যেমন 4টা ফাইল সে রেগুলার জেনারেট করে। একটা হচ্ছে অ্যাসেম্বলি গ্রাফ উইথ স্ক্যাফোল্ড, আর ওই যে যে দুইটা জিনিস আমরা দেখতেছি, কন্টিগ আর হচ্ছে স্ক্যাফোল্ড। ইউজুয়ালি এই গ্রাফগুলো আমরা দেখতে চাই না, কারণ এই গ্রাফ থেকে আমরা খুব বেশি কিছু বুঝি না। আমাদের মেইন যেটা দরকার একটা হচ্ছে কন্টিগ আর একটা হচ্ছে স্ক্যাফোল্ড, ওকে। সো এইভাবে প্যারামিটার গুলো সেট করে দিবেন, ওকে। আমি যদি একবার রিপিট করি, অ্যাসেম্বলি অ্যান্ড এরর কারেকশন, পেয়ারডেন্ট হলে পেয়ারডেন্ট, এখানে প্রসেস যে ডেটা সেটা সিলেক্ট করে দিলেন, দেওয়ার পরে লাস্টে এসে এই কন্টিগ আর স্ক্যাফোল্ডটা সিলেক্ট করে আপনি জাস্ট রান তুলে দিবেন। দেখেন সে দুইটা ফাইল জেনারেট করবে, একটা কন্টিগের জন্য একটা স্ক্যাফোল্ডের জন্য, ওকে। সো স্পেস অ্যাকচুয়ালি খুব ফাস্ট কাজ করে এবং ভালো কাজও করে, ভালোভাবেই করতে পারে, ওকে। সো এটা হয়তো বা 15-20 মিনিটের মতো সময় লাগতে পারে, নিয়ারলি অ্যাবাউট। সো আমরা আমাদের অলরেডি করা আছে, আমরা সেটা একটু দেখি, হ্যাঁ, স্পেস এর মাধ্যমে অ্যাসেম্বলি করার পরে কিরকম রেজাল্ট আসে আমরা আমাদের সুবিধার জন্য দেখি। আপনারা নিজেরা রান দিয়ে রাখতে পারেন, পরে যখন আসবে তখন দেখেন। আহ এই যে দেখেন স্পেস এর ক্ষেত্রে এই যে আমি আগে করে রাখছি দুইটা ফাইল, না, একটা হচ্ছে কন্টিগ আর একটা হচ্ছে স্ক্যাফোল্ড, ওকে। সো আমরা একটু যদি দেখি, এইখানে আই সাইন মানে হচ্ছে আপনি যদি এখানে আই সাইনে ক্লিক করেন বা ডিসপ্লেতে ক্লিক করেন তাহলে এই মেইন ডিসপ্লেতে ফাইলটা চলে আসবে, ঠিক আছে। আর নিচে যদি ক্লিক করেন দেখেন এর মধ্যে 118টা সিকোয়েন্স আসছে, তার মানে অ্যাসেম্বলি করার পরে 118টা কন্টিগ সে তৈরি করছে। স্ক্যাফোল্ডের ক্ষেত্রে দেখি, স্ক্যাফোল্ডের ক্ষেত্রে দেখেন 112টা, ঠিক না? তার মানে সে 6টা কন্টিগকে মার্জ করতে পারছে। মার্জ করার কারণে এই স্ক্যাফোল্ডের সংখ্যা কিছুটা কমে গিয়েছে, ঠিক আছে। সো আপনি দেখেন যে সবচেয়ে বড় কন্টিগের লেংথ কত, দেখেন আপনার যখন রিড ছিল তখন ছিল 35 থেকে 251 বেস পেয়ার, আর রিড গুলাকে জোড়া দিয়ে সে সবচেয়ে বড় কন্টিগটা পাইছে হচ্ছে নিয়ারলি কত 5.4, সরি 5,47,000 বেস পেয়ার প্রায়, ঠিক আছে। সো দেখেন এই এই কন্টিগটা হচ্ছে সবচেয়ে বড় কন্টিগ, ওকে। সো এখানে নোড 1 লেখা আছে। সো আমরা যেটা করি যে এই ফাইলটা আমরা যদি আরো নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে 118টা কন্টিগ, প্রত্যেকটা কন্টিগের লেংথ কত, তারপর এখানে কাভারেজও আসে, এই কাভারেজ, ঠিক আছে, কাভারেজের একটা ভ্যালু দিয়ে দেয়। কাভারেজ যত বেশি তার অ্যাকুরেসি তত ভালো, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব এটা দেখার জন্য দেখেন এইখানে স্পেসের স্ক্যাফোল্ড বা কন্টিগের নিচে গেলে দেখতে পারবেন এখানে কয়েকটা সাইন আছে, যেমন এই সাইন মানে হচ্ছে ডাউনলোড। সো আমি এটাকে ডাউনলোড করি, ঠিক আছে। সো ডাউনলোড করে এটাকে আমি একটা নাম দিই, এটাকে সাপোজ নাম দেই হচ্ছে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি ফাইল, ঠিক আছে। আহ, তার মানে আমাদের কিন্তু অলরেডি সিকোয়েন্স অ্যাসেম্বলি করা হয়ে গেছে, তার মানে রিড গুলাকে জোড়া দিয়ে আমরা ব্যাকটেরিয়ার জিনোম কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি, ঠিক আছে। এখন আমরা দেখি যে এই অ্যাসেম্বলি ফাইলটা আবার দেখতে কেমন হয়, ঠিক আছে। আমরা একটু দেখি। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। সবাই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন অ্যাসেম্বলি ফাইলটা এটাকে বলা হয় হচ্ছে ফাস্টা ফরম্যাট, ফাস্টা, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার র ডেটা সেটা হচ্ছে ফাস্ট কিউ ফরম্যাট, তার মধ্যে থাকে রিড, ওকে। আর প্রসেস ডেটা বা অ্যাসেম্বলড ডেটা সেটার ফরম্যাট হচ্ছে ফাস্টা এবং ভিতরে থাকে কন্টিগ, ঠিক আছে। সো নেক্সট টাইম কেউ যদি আপনাকে
ফাস্তা ফাইল দেয় একটা ব্যাকটেরিয়ার হোল জিনোম, যদি বলে যে এটা হচ্ছে ফাস্তা ফাইল, তার মানে কি এটা কি র ফাইল না অ্যাসেম্বল ফাইল, কোনটা হবে? অ্যাসেম্বল। অ্যাসেম্বল ফাইল, ঠিক আছে। আর যদি আপনাকে র ফাইল দেয় তাহলে দেখবেন যে ফাস্ট কিউ ফরম্যাটে। এই জিনিসটা একদম মাথায় গেঁথে নিবেন, ঠিক আছে। সো অ্যাসেম্বলি ফাইলটা হচ্ছে আপনার ফাস্তা ফাইল ফরম্যাটে থাকে। সো ফাস্তা ফাইলের একটা আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে শুরু হয় হচ্ছে গ্রেটার দেন সাইন দিয়ে। দেখেন উপরে এই যে গ্রেটার দেন সাইন। সো আমরা কতগুলা বলছিলাম এখানে কন্টিগ আছে, কন্টিগ আছে 118টা। সো আমরা একদম নিচে চলে যাই, দেখি এই যে নিচে আছে। সরি, আমি তো এখানে স্ক্যাফোল্ড ডাউনলোড করছি, স্ক্যাফোল্ডে ছিল 112টা, এই যে দেখেন 112টা। এই যে নোড মানে হচ্ছে প্রত্যেকটা নোড হচ্ছে এক একটা কন্টিগ, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এখন আমরা কন্টিগটা একটু বোঝার চেষ্টা করি আসলে এই কন্টিগ গুলা কিভাবে জেনারেট হইলো। ধরেন 50টা রিডকে জোড়া দিয়ে সে এই 74 নাম্বার কন্টিগ পাইছে, যেটা লেংথ হচ্ছে 435 বেস পেয়ার, ঠিক আছে। এরপরে আর সে ওভারল্যাপিং ফ্র্যাগমেন্ট পায় নাই। নেক্সট যেখানে আবার পেয়েছে, ঠিক আছে, সেটা থেকে একটা নতুন কন্টিগ সে তৈরি করছে, সেটা হচ্ছে যে নোড হচ্ছে 75। ওকে, এখন এটা কি তাহলে ড্রাফট জিনোম না কমপ্লিট জিনোম? ড্রাফট জিনোম। ড্রাফট জিনোম। আর যদি ধরেন ধরেন ইকোলাইয়ের জিনোম সাইজ হচ্ছে 5.7 মেগাবেস, ধরেন এর মধ্যে আমি একটাই লেংথ পেলাম, একটাই নোট পেলাম যার লেংথ হচ্ছে ধরেন 5.7 মেগাবেস, তাহলে কি সেটা কমপ্লিট জিনোম হতো না ড্রাফট জিনোম? কমপ্লিট জিনিস। কমপ্লিট জিনোম, ভেরি গুড, ঠিক আছে। সো এই জিনিসটা আপনারা খুব কেয়ারফুলি মাথায় রাখবেন, ঠিক আছে, যে এটা আমাদের কমপ্লিট জিনোম না ড্রাফট জিনোম। সো এই হচ্ছে আমাদের অ্যাসেম্বলড ফাইল। বেসিক্যালি আপনার যখন অ্যাসেম্বলি হয়ে যাবে, মনে করেন আপনার নিয়ারলি 90% কাজ হয়ে গেছে, ঠিক আছে। এরপরের কাজগুলো হচ্ছে আপনি টুলসের মধ্যে ক্লিক করবেন, অ্যাসেম্বল ফাইলটা আপলোড করে দিবেন, রেজাল্ট নিবেন, ঠিক আছে। আসলে আমরা এই যে ব্যাকটেরিয়ার হোল জিনোম বলতে বা ড্রাফট জিনোম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এই অ্যাসেম্বল ফাইলটাই, ঠিক আছে। এই পর্যন্ত আমরা যদি করতে পারি তাহলে আমাদের কাজ, মানে এই পর্যন্ত পারাটা হচ্ছে আসলে অ্যানালাইসিসের পার্ট, ঠিক আছে, একটু ক্লিয়ারলি করতে পারাটা। ওকে, সো আমরা এখন আবার একটু আগের অপশনে চলে যাই। অ্যাসেম্বলি করার পরে আমাদের যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে আমরা অ্যাসেম্বলি ফাইলের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই, ঠিক আছে। যেমন ধরেন অ্যাসেম্বলি করার পরে আপনি জানেন যে আপনার ব্যাকটেরিয়াটি ইকোলাই। সো ধরেন ইকোলাইয়ের লেংথ হচ্ছে 4.6 মেগাবেস। সো অ্যাসেম্বলি করার পরে আসলে নিউক্লিওটাইড কতটুকু হলো আপনি জানতে চাইবেন না? যে 4.6 মেগাবেস হলে আপনি যে অ্যাসেম্বলি করলেন আপনার ব্যাকটেরিয়াল যে জিনোমটা, তার লেংথ কতটুকু, তার মধ্যে জিসি কন্টেন্ট কতটুকু আছে, কন্টিগ কয়টা আছে, লার্জ কন্টিগের সাইজ কত, ঠিক আছে। সেটা দেখার জন্য আমরা যে টুলসটা ইউজ করি এটাকে বলা হয় হচ্ছে কোয়াস্ট, QUAST, কোয়াস্ট, ঠিক আছে। যেটাকে বলা হয় হচ্ছে জিনোম অ্যাসেম্বলি কোয়ালিটি। ওকে, সো জিনোম অ্যাসেম্বলি কোয়ালিটিতে গিয়ে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে সবকিছু যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন এই যে কনফিগ এখানে জায়গায়, এখানে এখন আপনি কি সিলেক্ট করে দিবেন, আপনার রিড সিলেক্ট করবেন নাকি প্রসেসড যে অ্যাসেম্বল ফাইল সেটা সিলেক্ট করবেন? অ্যাসেম্বল ফাইল। অ্যাসেম্বল ফাইল, এই যে আমার এখানে অ্যাসেম্বল ফাইলের নাম হচ্ছে MRI ফাস্তা, ঠিক আছে। এটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমি রান টুলসে দিয়ে দিই, দিয়ে দিলেই সে আমাকে HTML ফরম্যাটে একটা রিপোর্ট দেখাবে, ঠিক আছে। সো এটা হয়তো 40-50 সেকেন্ডের মতো লাগবে। আমরা দেখি যে আমাদের অ্যাসেম্বলির ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, এটাকে বলা হয় হচ্ছে অ্যাসেম্বলি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এই যে দেখেন অলরেডি হয়ে গেছে। তো আমরা যদি এটা ভিজুয়ালাইজ করি, দেখেন সহজ করে যদি বলি যে ব্যাকটেরিয়ার জিনোম, ঠিক আছে, দেখেন ব্যাকটেরিয়ার এই আমি যে ব্যাকটেরিয়াটা নিয়ে কাজ করতেছি তার জিনোমের টোটাল লেংথ হচ্ছে 54 লক্ষ, সরি, টোটাল লেংথ হচ্ছে 54,01,150 বেস পেয়ার। তার মানে বলতে পারি যে 5.4 মেগাবেস, ঠিক আছে। তার জিসি কন্টেন্ট কত? জিসি কন্টেন্ট হচ্ছে 35.21%, ঠিক আছে। সো আমি যে অ্যাসেম্বল ফাইলটা করছি তার মধ্যে কন্টিগ আছে হচ্ছে 71টা, মানে আমার যেটা করা ছিল আগে, ঠিক আছে। আচ্ছা, কন্টিগ 71টা, আর লার্জেস্ট কন্টিগের সাইজ হচ্ছে
5,46,476টা। ঠিক আছে। সো এখানে আরো কিছু ভ্যালু আছে, যেমন N50 বলে, আপনি যদি এখানে কার্সর রাখেন তাহলে আপনাকে বলে দিবে যে N50-র মানে কি, তারপর AUN, L50, L90 এই ভ্যালু দ্বারা কি বোঝায়। ঠিক আছে। আচ্ছা, এখন যে ব্যাপারটা আমাদের এখান থেকে দরকার সেটা হচ্ছে, আমরা কোন একটা সিকোয়েন্স অ্যানালাইসিস করে যদি পেপার পাবলিশ করতে চাই, তাহলে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। ঠিক আছে। টেবিলের নাম দিতে পারি যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসেম্বলড জিনোম। ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসেম্বলড জিনোম, তার ভিতরে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখতে পারি। কি কি ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারি? যে টোটাল নাম্বার অফ কন্টিগস, লার্জেস্ট কন্টিগের সাইজ, তারপর ব্যাকটেরিয়াল জিনোমের লেংথ, N50 ভ্যালু কত, ব্যাকটেরিয়ার জিসি কন্টেন্ট কত। ঠিক আছে। তারপর কয়টা কন্টিগ 1,000 বেস পেয়ারের উপরে আছে। এই তথ্যগুলা দিয়ে কিন্তু আমরা সহজেই একটা টেবিল তৈরি করতে পারি। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি যদি এক্সিস্টিং কোনো পেপারের ক্ষেত্রেই দেখি যে এই ডাটাগুলো আসলে কখন লাগে, আমরা যেমন ধরি সার্চ করি যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসেম্বলড জিনোম। এই যে দেখেন, এখানে অলরেডি এই যে একটা টেবিলে এখানে অলরেডি করা আছে, অলরেডি একটা পাবলিশড পেপারে। এখানে আমরা ডেটাটা দেখি। অথবা এই ছবিটাও খেয়াল করতে পারেন, এই যে ভিতরে টোটাল জিনোম সাইজ। ঠিক আছে। এটা যদি একটা ইউক্যারিওটস এর জন্য, আমরা একটা ব্যাকটেরিয়ার জন্য দেখি, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসেম্বলড জিনোম ব্যাকটেরিয়া, সরি ব্যাকটেরিয়া বানান ভুল হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এই যে কমপ্লিটনেস, এই যে জিসি পার্সেন্টেজ যেটা আমরা পেয়েছিলাম, এই যে নাম্বার অফ স্ক্যাফোল্ড যেটা আমরা পেয়েছি। ঠিক আছে। এই যে কোয়াস্ট থেকে পাই, জিসি পার্সেন্টেজ আমরা পাইছি, জিনোম সাইজ আমরা পাইছি, তারপর হচ্ছে লংগেস্ট কন্টিগ, কন্টিগের ক্ষেত্রে কন্টিগ স্ক্যাফোল্ড হলে স্ক্যাফোল্ড, তারপর হচ্ছে নাম্বার অফ স্ক্যাফোল্ড। ঠিক আছে। তারপর অনেক ক্ষেত্রে দেখবো আমরা এই যে এরকম L50, N50 যা আছে। ঠিক আছে। এই যে যেমন এখানে দেখেন, জিনোম সাইজ, কন্টিগ N50, নাম্বার অফ কন্টিগস। ঠিক আছে। জিসি কন্টেন্ট, এইগুলা দিয়ে আমরা কিন্তু একটা টেবিল তৈরি করতে পারি। টেবিল তৈরি করে আমরা ডেটাটাকে প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে। সো এটা বুঝতে পারছেন সবাই, কোয়াস্টের মাধ্যমে আমরা কিভাবে অ্যাসেম্বল কোয়ালিটি মেজার করলাম। আচ্ছা, এইটার পরে আমরা দেখি হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা স্পেডস দিয়ে অ্যাসেম্বলি করলাম। ঠিক আছে। আমরা এরকম আরো একটা দুইটা টুলস শিখে রাখি আমাদের কাজের প্রয়োজনে। ঠিক আছে। অনেক সময় স্পেডসে ভালো নাও আসতে পারে। ওই যে আমরা যেটা শুরুতেই বলছি, যে একটা কাজের জন্য আমরা মাল্টিপল টুলস ইউজ করব, তাহলে কাজটা আরো বেশি ভ্যালিড হবে। ঠিক আছে। যেমন আমরা আরেকটা টুলস ইউজ করতে পারি, তার নাম হচ্ছে ইউনিসাইক্লার। এটাও একটা ভালো টুলস, যদিও এটা অনেক সময় লং রিড সিকোয়েন্সিং এর জন্য বলে, কিন্তু শর্ট রিডের ক্ষেত্রেও ইদানিং এটা ইউজ হয় এবং এটার পারফরমেন্স বেশ ভালো। ওকে, এটার নাম হচ্ছে ইউনিসাইক্লার। দেখেন লেখা আছে উপরে, ক্রিয়েট অ্যাসেম্বলিজ উইথ ইউনিসাইক্লার্স পাইপলাইন ফর ব্যাকটেরিয়াল জিনোমস। ঠিক আছে। সো অ্যাজ মানে এটা অনেকটা স্পেডস এর মতোই। ওকে। সো এখানে পেয়ার্ড ইন সিলেক্ট করে দিবেন। পেয়ার্ড ইন হওয়ার পরে এখানে ফার্স্ট সেট অফ রিড, ফার্স্ট সেট অফ রিডস এর এখানে আপনি আহ, কি বলে এটাকে, যে আপনার প্রসেসড ফাইল যেটা, সেটা সিলেক্ট করে দিবেন, ফরওয়ার্ড পরে রিভার্স। আচ্ছা, এখানে আরো কিছু কাজ করা যায়, যেমন কোনো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন যে আপনার যে অ্যাসেম্বল ফাইল, সেখানে আপনি কত বেস পেয়ার পর্যন্ত সিকোয়েন্স অ্যালাউ করবেন। ঠিক আছে। যেমন আমরা একটু আগে যে অ্যাসেম্বল ফাইলটা দেখলাম, সেখানে 112টা কন্টিগ ছিল, ঠিক না? তার মধ্যে একদম শেষের দিকে কন্টিগের সাইজ ছিল 200, 199। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আমি শুধু 200 লেংথের উপরে যে কন্টিগ গুলা তাদেরকে চাই, তাহলে সে ফিল্টার করে বাদ দিয়ে দিবে। ঠিক আছে। আবার এটার ভিতরে স্পেটস এর অপশন আছে, আমরা সেটা আর না দেখি, এটা আমাদের দরকার হবে না। জাস্ট এইভাবে ইনপুট দিয়ে আপনি রান টুলে দিয়ে দিবেন। ঠিক আছে। রান টুলে দিয়ে দিলে দেখবেন ইউনিসাইক্লার
এখানেও কয়েকটা ফাইল জেনারেট করবে, কিন্তু আমাদের যে ফাইলটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে সবচেয়ে উপরের যে ফাইলটা, যেটার নাম হচ্ছে যে এখানে দেখেন ফাইনাল অ্যাসেম্বলি লেখা। ঠিক আছে? সো এটা এখনো শুরু হয় নাই, মানে সে কাজটা শুরু করতে পারে নাই। শুরু করলে এই জায়গাটা ওই যে রেড হয়ে যাবে, সার্কেলের মতো মুভ করতে থাকবে। ওকে, আচ্ছা। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আহ, আমি অলরেডি এই যে দেখেন শুরু হয়ে গেছে, অ্যাসেম্বলি করা শুরু করছে। এখন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো আমি অলরেডি ইউনিসাইক্লার দিয়ে একটা অ্যাসেম্বলি করে রাখছি, আপনাদেরকে সেটা দেখাই। ঠিক আছে? এই যে দেখেন র ইউনিসাইক্লার। ওকে, এই যে সরি, এটা হচ্ছে এই যে ফাইনাল অ্যাসেম্বলি। ঠিক আছে? দেখেন ইউনিসাইক্লার আবার কিছুটা কম কন্টিক জেনারেট করছে। ঠিক আছে? মাত্র 90টা। সো আমরা চাইলে ইউনিসাইক্লার দিয়েও করতে পারি, আমরা চাইলে স্পেডস দিয়েও করতে পারি, ইভেন দুইটা দেখে আমরা কম্পেয়ারও করতে পারি। ঠিক আছে? সাধারণত এখন যদি আহ, কোনটার রেজাল্টটাকে আমরা নিব, সেটা একটা কোশ্চেন। আমরা কি স্পেডস এর রেজাল্ট নিব না ইউনিসাইক্লারের রেজাল্ট নিব? আসলে আমাদের দেখতে হয় যে সবচেয়ে কম কন্টিগে বেশি জিনোম কাভার যে করতে পারছে তারটাই নেওয়া ভালো। ঠিক আছে? কারণ বেশি কন্টিক, যেমন স্পেটস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সে 10,000, ইভেন 8,000, 6,000, 5,000 এরকম সংখ্যক কন্টিগও সে জেনারেট করে ফেলতে পারে, যেটা ইউনিসাইক্লারে আবার অনেক কমে আসে। ঠিক আছে? কেন কমে আসে? কারণ তাদের অ্যালগোরিদম আলাদা, এই টুলগুলোর অ্যালগোরিদম আলাদা। ওকে, সো আপনারা এই ইউনিসাইক্লার দিয়েও চেষ্টা করবেন, চেষ্টা করে দেন যে অ্যাসেম্বলি ফাইলটা হলো সেটা কোয়াস্ট দিয়ে আপনি তার ক্যারেক্টারিস্টিক্স গুলো মেজার করতে পারেন। ঠিক আছে? কোন কোন ক্যারেক্টারিস্টিক্স? যেমন এই যে জিসি কন্টেন্ট, টোটাল লেংথ কত, কন্টিক গুলা কয়টা আছে। ঠিক আছে? এগুলো আপনারা চাইলে মেজার করতে পারেন। ওকে, আচ্ছা। সো এই পর্যন্ত হচ্ছে অ্যাসেম্বলি। ঠিক আছে? অ্যাসেম্বলির জন্য আরেকটা পাইপলাইন আমি আপনাদেরকে দেখাই দেই, এটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটাও গ্যালাক্সি অস্ট্রেলিয়াতে আছে, এটার নাম হচ্ছে শোভিল। SHOVILL, শোভিল। ঠিক আছে? আহ, এটার একটা সুবিধা হচ্ছে এটা খুব ফাস্ট কাজ করতে পারে। এবং শোভিল হচ্ছে সহজ কথা পাইপলাইন। পাইপলাইন মানে হচ্ছে, মানে এই কি বলে, ইউনিসাইক্লার, স্পেডস, ঠিক আছে, তারপর প্রি প্রসেসিং এর যত টুলস সেটা মার্জ করে এই শোভিল এক মানে এক এক কয়েকজন রিসার্চার মিলে এটা ডেভেলপ করছে। ঠিক আছে? সো এখানে অ্যাজ ইট ইজ যে পেয়ার্ড এন্ড আপনার ডেটাগুলো সিলেক্ট করে দিবেন। আপনি এখানে অ্যাসেম্বলি অপশন সিলেক্ট করে দিতে পারেন। দেখেন এই যে অ্যাসেম্বলি অপশনের মধ্যে কি কি আছে, স্পেডস আছে, মেগা হিট আছে, তারপরে এখানে এখানে হয়তো ইউনিসাইক্লার নাই। ঠিক আছে? তো সে অনেক আবার ফাস্ট কাজ করে, এটার একটা তার বড় সুবিধা। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি স্পেডসে দেন যে সময় লাগবে, শোভিলের মধ্যে দিয়ে যদি আপনি স্পেডসকে দেন দেখা যাবে যে সে আরো ফাস্ট কাজ করতে পারবে। ঠিক আছে? সো এটা আমি আর ডিসকাস করতেছি না। আমি সাজেস্ট করব যে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন শোভিল দিয়েও করতে পারেন। ঠিক আছে? সো আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে ডেটাটা দিছি সেটা প্রি প্রসেসিং করে আপনারা তিনটা টুলস দিয়ে চেষ্টা করবেন। প্রথমে স্পেডসে দিবেন, ইউনিসাইক্লারে এবং শোভিল, তিনটাতেই সাইমালটেনিয়াসলি দিয়ে এরপর কম্পেয়ার করে দেখবেন। ঠিক আছে? প্রত্যেকটাকে আবার কোয়াস্ট দিয়ে মেজার করে দেখবেন যে জিনোম সাইজ কতটুকু আসলো, কন্টিক কয়টা আসলো। ঠিক আছে? কত কম কন্টিকে বেশি জিনোম, পুরো জিনোমটাকে কভার করতে পারছে। ঠিক আছে? এই ব্যাপারগুলো আপনারা চেক করবেন। ওকে, আচ্ছা। আহ, আজকের যে লাস্ট যে টুলটা সেটা হচ্ছে, লাস্টের টুলটা যেটা আমরা ইউজ করব তার নাম হচ্ছে বাস্কো। বাস্কো বাস্কো আমরা কেন ইউজ করব? দেখেন, আমি বললাম যে 70টা কন্টিক তৈরি হয়েছে না? সো কন্টিক কখন তৈরি হয়? যখন জিনোমের মধ্যে কিছু মিসিং রিজিয়ন থেকে যায়। ঠিক আছে? এখন কথা হচ্ছে মিসিং রিজিয়ন যদি বেড়ে যায় তাহলে কি জিনোমের কমপ্লিটনেস কমে যাবে না বেড়ে যাবে? কমপ্লিটনেস কমপ্লিটনেস কমে কমে যাবে। যাবে। কমে যাবে, ঠিক না? আসলে কতটুকু কমে গেল সেটাই আমরা মেজার করতে পারি হচ্ছে বাস্কোর মাধ্যমে। ঠিক আছে? সহজ কথা, আপনার যে অ্যাসেম্বল জিনোমটা এটা যদি আপনি বাস্কোর মধ্যে দিয়ে দেন, সে তার কমপ্লিটনেস প্রেডিক্ট করবে। ঠিক আছে? সো কমপ্লিটনেস যতটুকু তার থেকে বাদ দিলে বাকিটা হচ্ছে, অনেক সময় সে কন্টামিনেশন বলে, অনেক সময় মানে কন্টামিনেশন এই কিছুটাও লেখা আসে না। কিন্তু আমাদের যে ডেটাটা দরকার হয় সেটা হচ্ছে কমপ্লিটনেস এর পার্সেন্টেজ কতটুকু। তো স্বাভাবিকভাবেই কমপ্লিটনেস যত বেশি আসবে, আমার
মানে ডেটাটা তত বেশি রিলায়েবল হবে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে বাস্কো কিভাবে কমপ্লিটনেস অ্যাসেস করে। ওকে, সে আসলে কতগুলো মার্কার জিন ইউজ করে। ওকে, সো সে যদি এই মার্কার জিনগুলা অ্যাসেম্বলি ফাইলের মধ্যে পেয়ে যায়, সেই অনুযায়ী সে একটা কমপ্লিটনেস প্রেডিক্ট করে। ওকে, আচ্ছা, বাস্কোতে আমরা কিভাবে অ্যানালাইজ করতে পারি? আপনার অ্যাসেম্বলড ফাইলটা এখানে সিলেক্ট করে দিবেন, যেমন আমার এমআরআই ফাস্তা। ঠিক আছে, ব্যাকটেরিয়া লিনিয়েজ যদি আপনার জানা থাকে যে এটা কোন ব্যাকটেরিয়া, তাহলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে অটো ডিটেক্ট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যে অটো ডিটেক্ট সেই সিলেক্ট করে নিবে। আর বাকি যে ফরম্যাট গুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ থাকার পরে আপনি রান টুলে দিয়ে দিবেন। ওকে, সো এইটা একটু সময় লাগে বাস্কোর, কারণ সে তার ডেটাবেজের বিভিন্ন জিনের সাথে অ্যাসেম্বলড সিকোয়েন্সটাকে ম্যাচ করানোর চেষ্টা করে, তারপর তার কমপ্লিটনেস মেজার করে করে তারপরে আপনাকে একটা রেজাল্ট দিবে। তো আপনার এখান থেকে দুইটা ফাইল, একটা হচ্ছে ফুল টেবিল আর একটা হচ্ছে শর্ট সামারি। ঠিক আছে, তো আমাদের মেইনলি দরকার হয় হচ্ছে এই যে শর্ট সামারির ভিতরেই রেজাল্টটা থাকে। ঠিক আছে, দেখেন অলরেডি সে শুরু করে দিছে। তো আমরা যদি একটু বাস্কর রেজাল্ট, আমার এখানে করা নাই, বাস্কর রেজাল্টস এর যদি আমরা একটা ছবি দেখতে চাই, তো এইখানে তো ভালোভাবে আসে নাই বাস্কর রেজাল্ট। বাস্কর রেজাল্টটা হচ্ছে আহ, এই যে এখানে যে শর্ট সামারি অংশটুকু আছে না, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা লেখা থাকে যে সি। এই সি মানে হচ্ছে কমপ্লিটনেস। সো সি এর পাশে যে সংখ্যাটা লেখা থাকবে, কখনো লেখা থাকে 99%, কখনো 98%, কখনো 96%, কখনো 99.8%। সো আপনি জাস্ট ওই ডাটাটা নিয়ে নিবেন। ঠিক আছে, সো আপনারা এটা চেষ্টা করতে পারেন নিজেরা। ওকে, আর বাস্কট ডেটাটা আমরা কোথায় লিখবো? ওই যে আমরা একটা টেবিলের কথা বলছিলাম না, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসেম্বল ডেটা। এই যে দেখেন এইখানে একটা আছে, ওই আগের যে এই যে বাস্কো, দেখেন লেখা আছে 98.8%, 98.1%, ঠিক আছে, 95.7%। সো আপনি যে টেবিলটা দাঁড় করাচ্ছেন, যেটা নাম দিচ্ছেন ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসেম্বল সিকফাস্তা বা অ্যাসেম্বল জিনোম, সেটার মধ্যে এই বাস্কো স্কোরটা দিয়ে আপনি আপনার ম্যানুস্ক্রিপ্টে লিখতে পারেন, and the completeness of our assembled genome was 98.8%। ঠিক আছে, তো এটা হতে কিছুটা সময় লাগবে। হোপফুলি এটা আমরা কালকে দেখতে পারবো। সো আপনারা নিজেরাও একটু ট্রাই করবেন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই আমরা দেখি। ঠিক আছে, একদিন আমরা অনেক বেশি স্ট্রেস না নেই। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা নিতে পারি। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার করলে হয়তো জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আপনারা ফ্রিলি কোশ্চেন করতে পারেন, একদম ওপেন, ভয় পাওয়ার কিছুই নাই। আর আমি একটা জায়গায় একটু হারায় গেছি। যখন হচ্ছে গিয়ে আমরা অ্যাসেম্বলি করলাম, তখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ, গিয়ে আমরা একটা তো পাইলাম হচ্ছে গিয়ে কন্টিগ আর একটা হচ্ছে গিয়ে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড, হ্যাঁ। তো এটার পরে যখন আমরা ফার্দার অ্যানালাইসিস করছি, তখন হচ্ছে গিয়ে দুইটা ফাইল সিলেক্ট করছি, যে ওই দুইটা ফাইল কি একটা কন্টিগ একটা স্ক্যাফোল্ড। আচ্ছা, যে কোনো একটা নিয়ে আপনি কাজ করবেন, ইদার কন্টিগ অথবা স্ক্যাফোল্ড, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। সো আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনি দেখবেন যেটাতে কন্টিগের সংখ্যা কম। সাধারণত কন্টিগ, সরি ফার্স্ট, ওটা কি বলে, কন্টিগ থেকে, ঠিক আছে, কন্টিগ থেকে স্ক্যাফোল্ডের মধ্যে ওই সংখ্যাগুলো কম থাকে। যেমন আমরা একটু আগে দেখলাম কন্টিগ ফাইলের মধ্যে কন্টিগ ছিল হচ্ছে 118টা, আর স্ক্যাফোল্ডের মধ্যে ছিল 112টা। ঠিক আছে, সো আপনি চাইলে স্ক্যাফোল্ড সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবেন যে এই আমরা যখন হোল জিনোমটা ডেটাবেজে সাবমিট করব, ঠিক আছে, এই যে গতকাল আমরা এটা দেখছিলাম, আপনাদের খেয়াল আছে, এনসিবিআই তে গিয়ে একটা জিনিস একটু দেখাই, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে। আমরা গতকাল কিভাবে হোল জিনোম সার্চ করতে হয় সেটা দেখলাম না? সেখানে গিয়ে উম, আমরা একটু দেখি, এখানে জিনোম অপশনটাকে দিয়ে দেই, জিনোম, ঠিক আছে,
লিখি সিউডোমোনাস অ্যারুজিনোসা, লিখলাম। সো লিখলে দেখেন এই যে গতকাল প্রায় 36,000 নিয়ারলি বা 38,000 এই যে জিনোম আসছিল, ঠিক না? সো এর মধ্যে যেমন কমপ্লিট জিনোমও আছে, যেমন এই যে এটা রেফারেন্স জিনোম যেটা, এটা হচ্ছে আমি দেখাই, এটা হচ্ছে কমপ্লিট জিনোম, ওর কন্টিগ একটাই, ঠিক আছে? যেমন দেখেন এখানে লিখে রাখছে যে ক্রোমোজোম, ওকে, ক্রোমোজোম, এবং এই যে নাম্বার অফ স্ক্যাফোল্ড একটাই, ঠিক আছে? সো একটা কন্টিগ বা একটা স্ক্যাফোল্ডের মধ্যে যে নাম্বার অফ কন্টিগও একটা। সো এক কন্টিগের মধ্যে যখন এই 6.3 পুরো জিনোমটা চলে আসছে, তখন এটাকে বলতেছি আমরা কমপ্লিট জিনোম। আর যখন মাল্টিপল কন্টিগ বা কি বলে স্ক্যাফোল্ড আসে, তখন সেটাকে বলতেছি ড্রাফট জিনোম। যেমন দেখেন এখানে ফিল্টার অপশনে গেলে দেখেন অ্যাসেম্বলি লেভেল বলা আছে, কন্টিগ আছে, স্ক্যাফোল্ড আছে, আবার কমপ্লিট জিনোমও আছে, ঠিক আছে? সো আমরা ধরেন আমি কন্টিগ গুলা দেখি যে যদি ড্রাফট জিনোম হয় তাহলে ব্যাপারগুলা কিরকম। যেমন এই একটা জিনোম, এটা হচ্ছে ড্রাফট জিনোম, দেখি এখানে কন্টিগ কয়টা আছে। এইটাও হচ্ছে কমপ্লিট জিনোম, ঠিক আছে? তার মানে একটা কন্টিগ। আর যদি ড্রাফট জিনোম দেখতে চান তাহলে আমরা যে অ্যাসেম্বলি করলাম সেটাই হচ্ছে ড্রাফট জিনোম, ঠিক না? 72টা কন্টিগ ছিল। তো কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমি নেই। স্যার অন্ত কি কিছু কিছু অ্যান্সারটা পেয়েছেন? জি স্যার। হুম, তারপরে স্যার কাইন্ডলি যদি স্যার একটু কিছু কিছু পেপারে এনসিবিএ থেকে আমরা স্যার কিভাবে হচ্ছে হোল জিনোম ডাটা ডাউনলোড করতে পারি, যদি কাইন্ডলি স্যার একটু আবার দেখাতে পারবেন স্যার। স্যার বুঝি অনেকবার নাই। চেষ্টা করছি কিন্তু এনসিবিএ থেকে আমরা কিভাবে স্যার আমাদের যে ফার্স্ট কিউ ফরম্যাটে হোল জিনোমটা স্যার ডাউনলোড করতে পারি আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা, ফার্স্ট কিউ ফরম্যাটে কিভাবে ডাউনলোড করবেন? আচ্ছা, ফার্স্ট কিউ জি স্যার। আপনি দুই ভাবে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? একটা হচ্ছে ফার্স্ট কিউ ফরম্যাটেও ডাউনলোড করতে পারেন, ফাস্তা ফরম্যাটেও ডাউনলোড করতে পারেন। আবার মানে একটা মানে সহজ করে বললে আপনি র ডেটাও ডাউনলোড করতে পারেন, প্রসেস ডেটাও ডাউনলোড করতে পারেন। আবার আপনি যখন সাবমিট করবেন এনসিবিআই তে, ঠিক আছে, তখন আপনি আপনার র ডেটাটাও আপলোড করতে পারেন। আপনি যদি চান যে র ডেটা দিবেন না, আমি শুধুমাত্র প্রসেস বা ফাস্তা ফাইলটা দিব, সেটাও দিতে পারেন। তো সেটা আমরা কিভাবে ডাউনলোড করব? এই যে আমরা এই তো জিনোমে গেলাম না, সিউডোমোনাস অ্যারুজিনোসা, এখান থেকে আমরা সাপোজ এইখানে যে G1273 এটা ডাউনলোড করতে চাই। সো এটাতে ক্লিক করি, ক্লিক করলে এখানে চলে আসবে, দেখেন এই যে ডাউনলোড অপশন আছে এখানে, ঠিক আছে? ডাউনলোড অপশনে ক্লিক করলেই সে জাস্ট এখানে একটা জিনিস জানতে চাইবে যে আপনি কি কি ফাইল এর মধ্যে থেকে ডাউনলোড করতে চান। আমি চাই শুধু সিকোয়েন্সটা। সো আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই সে আপনাকে জিপ আকারে এখানে দেখবেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। আনজিপ করলে আপনি সিকোয়েন্সটা পেয়ে যাবেন। আর গতকাল যদি আপনি সরি, আরেকটা হচ্ছে যদি র ডেটা ডাউনলোড করতে চান, ঠিক আছে? যেমন গতকাল আমরা দেখলাম যে সিকোয়েন্স রিড আর্কাইভ না এসআর এর মধ্যে, আচ্ছা আমরা ওইটা একটু দেখি। এনসিবিআই, আমরা যেমন গতকাল দেখতেছিলাম যে পি অ্যারু জিনোসা এন্ড যেমন, অথবা বাংলাদেশ, সার্চ করি, সার্চ করলে এখানে দেখেন এই যে নিচের দিকে এসআরএ সিকোয়েন্স রিড আর্কাইভ, ঠিক আছে? আর্কাইভের মধ্যে আপনার ডেটাগুলো আছে। যেমন দেখেন এই যে এখানে ডাব্লিউজিএস অফ পি অ্যারোজিনোসা বার্নুন্ড অফ হোমোসেপিয়েন্স, এটাতে ক্লিক করেন। ক্লিক করে নিচের দিকে এই যে এসআরআর যে ফাইলটা, এসআরআর ফাইল মানে হচ্ছে এটা হচ্ছে র ডেটার ফাইল। এখানে ক্লিক করলেই ও আপনাকে ডাউনলোড উইন্ডোতে নিয়ে যাবে। এই যে ডাউনলোড উইন্ডোতে গিয়ে দেখেন এখানে কয়েকটা অপশন আছে। এই যে মেটা ডেটা অ্যানালাইসিস, এখান থেকে এই যে ফাস্টা বা ফাস্ট কিউ ডাউনলোড, সেখানে গেলে এই যে দুইটা অপশনই আপনাকে দিচ্ছে, আপনি ফাস্টা ফরম্যাটেও ফাস্ট কিউ। সো ফাস্টা যদি ডাউনলোড করেন তাহলে দেখবেন যে এটা প্রসেসড ফাইল, ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিয়াল জিনোম। আর ফাস্ট কিউ যদি ক্লিক করেন তাহলে আপনার র ডেটাটা ডাউনলোড হবে, ঠিক আছে? র ডেটা তখন আপনাকে অ্যাসেম্বল করে নিতে হবে। এই যেমন দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে।
ঠিক আছে, তো আমি এটা ডাউনলোড করতেছি না আর। আর কার কি কোশ্চেন আছে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে জিজ্ঞাসা করতে পারেন। স্যার কিছু কিছু পেপার দেখি অনেক সময় যে ড্রাফট জিনোম সিকোয়েন্সটা অ্যানালাইসিস করে তারা হচ্ছে পেপার হ্যাঁ পাবলিকেশন করে। হ্যাঁ যেমন হচ্ছে ওই যে মাইক্রোবায়োলজি রিসোর্স অ্যানাউন্সমেন্ট, এটাতে প্রায় দেখি যে অনেকে হচ্ছে ড্রাফট জিনোম অ্যানালাইসিস করে দেন সেটা হ্যাঁ নিয়ে হ্যাঁ পেপার তাই করে, পাবলিশ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ। তো এটা কি হচ্ছে মানে আমরা আজকে যতটুকু করলাম এতটুকু করেই দেন না তারা না না, পাবলিকেশনের আরেকটু অ্যানালাইসিস করে? আরেকটু অ্যানালাইসিস করতে হবে। আরেকটু অ্যানালাইসিস বললে মানে এর মধ্যে কয়টা রেসিস্ট্যান্ট জিন আছে, কতগুলা জিন টোটাল জিন আছে, কি কতগুলা মানে আদার্স ফিচার আছে, এগুলা দেখে তারপর আপনি রিপোর্ট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা, ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। যেমন আচ্ছা আমি আপনাকে এখন একটু দেখাই জাস্ট আমারই একটা পেপারের। ইটস নট অ্যাবাউট যে আমি কাজটা করছি এই জন্য না, আমি এই কারণে দেখাচ্ছি যে এই যে আমরা জিনিসগুলো যে শিখলাম এগুলো আমরা আসলে পেপারের মধ্যে কিভাবে লিখি, এই জিনিসগুলো আমি জাস্ট এক নজর আপনাদেরকে দেখাই। যেমন ড্রাফট জিনোম দিয়ে আমার একটা পেপার আমি করছি। এই যে দেখেন, এই যে ড্রাফট জিনোম অ্যানালাইসিস অফ এ মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট CMPL 223 ফ্রম হসপিটাল ওয়েস্ট ওয়াটার। দেখেন এই যে আমি যে টুলস গুলা শেখাচ্ছি এগুলা ইউজ করে এখানে করা হচ্ছে। দেখেন এই যে হুম, এই যে দেখেন ট্রিমোমেটিক অ্যান্ড স্পেটস ওয়ার এমপ্লয়েড ফর কোয়ালিটি অ্যাসেসমেন্ট অফ র ডেটা, অ্যাডাপ্টার ট্রিমিং অ্যান্ড সিকোয়েন্স অ্যাসেম্বলি। ঠিক আছে, এই যে আমরা আজকে যেটা শিখলাম ট্রিমোমেটিক অ্যান্ড স্পেটস। ঠিক আছে, এটা দিয়ে এই যে আমরা গ্র্যাজুয়ালি এখানে এই যে অ্যানোটেশন যা আছে, অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স, প্যাথোজেন ফাইন্ডার, এগুলো সবই আমি আপনাদেরকে গ্র্যাজুয়ালি দেখাবো। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ যাই, তাহলে দেখবো যে কাজগুলো। তারপরে কোশ্চেন, আমি কি একটু নাম ধরে জিজ্ঞাসা করব, কৃপা আছেন? জি স্যার। বুঝতেছেন? কোনো স্যার কোশ্চেন তো করতেছেন? মোটামুটি নিজে করলে তারপর বুঝতে পারবো। আজকে অবশ্যই করবেন, আজকে মানে আজকেই করবেন, নাহলে কিন্তু কালকে আর মনে থাকবে না। স্যার ঠিক আমার আছে, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে না মানে বললে কেন স্যার জিজ্ঞাসা করেন না? আমি কি আপনাকে স্যার এখান থেকে ধমক দিই বাই করি? হ্যাঁ বলেন। না স্যার প্রশ্নটা ছিল হচ্ছে কি আমরা যে কন্টিক্স গুলা পাই, হ্যাঁ, কন্টিক্স থেকে হচ্ছে স্ক্যাফোল্ড পাই। এই স্ক্যাফোল্ডটা হচ্ছে কি টুলটা কিভাবে হচ্ছে গিয়ে মানে এই মিসিং পার্ট গুলো হচ্ছে গিয়ে মানে বুঝতে পারে যে এখানে মানে পার্ট গুলা থাকবে? আচ্ছা, এটা হচ্ছে সে ওভারল্যাপিং ফ্র্যাগমেন্টকে জোড়া দেওয়ার চেষ্টা করে। এটা তো স্যার মানে কন্টিকে করে ফেলে না? হ্যাঁ, কন্টিগ করে ফেললো, আর হ্যাঁ হ্যাঁ। কন্টিগের মধ্যে আবার সে অ্যালগোরিদম দিয়ে ম্যাচ করানোর চেষ্টা করে যে কোনো দুইটা। রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ, রেফারেন্সের সাথে ম্যাচ করাতে পারে, আচ্ছা আচ্ছা বা হ্যাঁ। সে সুইটেবিলিটি অ্যাসেস করে দেখতে পারে একটা ব্যাকবোন যেখানে সবচেয়ে ভালো ম্যাচ করে। ঠিক আছে, তখন সে দেখা হুম যায় হুম। যে এরকম দুইটা তিনটা কন্টিগকে জোড়া দিয়ে আবার একটা স্ক্যাফোল্ড তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা। ইউজুয়ালি স্ক্যাফোল্ডে কন্টিগের সংখ্যা কন্টিগের থেকে কম হয়। যেমন আমরা দেখলাম যে 118টা 112টা। আবার হুম, কিছু কিছু সিনারিওতে এরকম হয় যে 112টা কন্টিগ স্ক্যাফোল্ডের ক্ষেত্রে সেটা 3টা বা 4টা হয়েও যাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হুম আপনি হুম। আরো ভালো রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে আপনি স্ক্যাফোল্ড নিয়ে কাজ করবেন, কারণ এখানে আপনি সবচেয়ে কম কন্টিগে ম্যাক্সিমাম জিনোম কভার করতে পারতেছেন। ঠিক আছে, এরকমও পেপার আছে যারা কন্টিগ পেয়েছে, কন্টিগের ভিতরে হয়তো নোড বা কন্টিগ আছে হচ্ছে 112টা, কিন্তু হুম, স্ক্যাফোল্ডের ভিতরে সেটা হয়ে গেছে মাত্র 3টা। তার মানে ম্যাক্সিমাম কন্টিগ জোড়া দিয়েই সে আবার স্ক্যাফোল্ড তৈরি করতে পারছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। তারপর সবুজ, সবুজ আছেন? জি স্যার। কোশ্চেন করেন। স্যার আপাতত আমার কোনো কোশ্চেন নাই, বুঝতে পারছি মোটামুটি। ওকে, ভেরি গুড। তারপর শুভ্র আছেন? শুভ্র আছেন? শুভ্রা। ও সরি সরি সরি, শুভ্রা।
শুভ্রা বুঝতে পারতেছেন? আমি জানি না আপনি সিনিয়র না জুনিয়র, নাম ধরে ডাকলাম, সরি। বুঝতে সরি। পারতেছেন? হ্যাঁ পারতেছি, তবে আরেকটু আর কি আমার প্র্যাকটিস করলে আর হ্যাঁ, বুঝতে প্র্যাকটিস মানে পারবো। আজকেই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা। এটা যাতে মিস না হয়। ওকে, আমি আর কাউকে তাহলে জিজ্ঞাসা করতেছি না, কারো কোশ্চেন থাকলে শুনবো। তবে কালকে আমরা কি করব সেটার একটু জাস্ট আউটলাইন দিয়ে রাখি। কালকে আমরা সিকোয়েন্স থেকে যে অ্যাসেম্বলি ফাইল, এখন আমাদের যা কাজ হবে সবই কিন্তু অ্যাসেম্বলি ফাইল থেকে। সো আপনারা আপনাদের যে ফাইলটা আছে সেটাকে অ্যাসেম্বলি করে ফেলবেন, ঠিক আছে, স্পেডস দিয়ে, ইউনিসাইক্লার দিয়ে, এবং সেটাকে ডাউনলোড করে রাখবেন। এরপর আমাদের যত কাজ সবকিছুই হবে হচ্ছে এই অ্যাসেম্বলি ফাইল দিয়ে, ঠিক আছে? কালকে আমরা বেসিক্যালি যেটা দেখব সেটা হচ্ছে এই যে সিকোয়েন্স আমরা পেলাম, ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, ঠিক আছে? এটা যে সিউডোমোনাস অ্যারোজিনস অর্থাৎ হোল জিনোম বেসড আইডেন্টিফিকেশন, এটা আমরা কালকে দেখব। তারপর আমাদের যে 110টা কন্টিগ, ঠিক আছে, এর মধ্যে কোনো কন্টামিনেশন আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করতে পারি। ধরেন আপনার ব্যাকটেরিয়াটা ব্যাসিলাস সিরিয়াস, এখন সামহাও এখানে সিউডোমোনাস অ্যারোজিনসও চলে আসতে পারে, ঠিক আছে? তো সেটাও আমরা কালকে চেক করব যে আসলে এর মধ্যে সব কন্টিকি কি ব্যাসিলাস সিরিয়াসের কিনা, ঠিক আছে? আরেকটা জিনিস দেখব যে আমরা তো আজকে দেখলাম ডি নভো অ্যাসেম্বলি, কালকে আমরা একটু রেফারেন্স বেসড অ্যাসেম্বলিটাও দেখব, যে একটা রেফারেন্স জিনোমকে ইউজ করে আমরা কিভাবে অ্যাসেম্বলি করতে পারি বা কি টুলস আমরা ইউজ করতে পারি। আর আইডেন্টিফিকেশনের সময় আমরা একটু ফাইলোজেনেটিক ট্রি কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, ঠিক আছে, ফাইলোজেনেটিক ট্রিটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করব, ছবিটাকে কিভাবে রিট্রিভ করে পাবলিকেশনের জন্য করব, এবং এই ধরনের কোনো পাবলিকেশন হয়ে থাকলে সেখানে কিভাবে এক্সপ্লেইন করেছে, ঠিক আছে, এই ফিচারগুলো আমরা কালকে দেখব, ঠিক আছে? সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লোজ করতে পারি। হজরত, আমরা কি তাহলে ক্লোজ করব আর যদি কোশ্চেন না থাকে? স্যার আমার একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, জোনায়েতুল। স্যার আপনি বলতেছিলেন যে আমরা যখন স্পেডে দুই ধরনের আউটপুট পাই, একটা হচ্ছে কন্টিক্স আর একটা হচ্ছে স্টেপল, রাইট স্যার? হ্যাঁ হ্যাঁ তারপর এটাকে যদি আমরা অ্যাসেম্বলি ক্যারেক্টারিস্টিক দেখতে দেখতে চাই এচটিএমএল ফরম্যাটে, তাহলে আমরা কোয়েস্ট দিয়ে করব, রাইট হ্যাঁ, স্যার? কোয়েস্ট দিয়ে করবো। কোয়েস্টে কি আমরা স্টেপল দিব, যেহেতু এটাতে কন্টিক বা পরিমাণ কম থাকবে, এটা বলতেছেন আহ, কোয়েস্টে? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি চাইলে দুইটাকেও চেক করে দেখতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু আমার কথা হচ্ছে ফাইনালি আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটাতে দেখবেন যেটাতে আপনার ভিতরে কন্টিগের সংখ্যা কম, সেটাকে আপনি করতে পারেন, ঠিক আছে? জি স্যার। সো হজরত, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লোজ করি। হজরত আছো? স্যার আজকের মতন ক্লোজ করতে পারেন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে।